জানি না কেমন লাগবে, পড়ে শোনাচ্ছি। হাই রাসেল ভাই, আসসালামু আলাইকুম। মাসুম ভাই কেমন আছেন? আমি জানি রাসেল ভাই আপনি সবসময় ভালোর দলে, তাই নতুন করে জানতে চাইলাম না যে আপনি কেমন আছেন। আমি মেহেদী হাসান। আমার বাড়ি নড়াইল জেলার কালিয়া থানার বাবরা গ্রামে অবস্থিত। তাই আমার পক্ষে ঢাকার স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব নয়। আমি চাই আপনি আমার ইমেইলটা লিসেনারদের উদ্দেশ্যে পড়ে শোনান। আমার ঘটনাটি ভূত এফএম টিম যদি সিলেক্ট করে, তবে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমি এখন যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই তা রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা, যেটা আমার আব্বুর সাথে ঘটেছে সৌদি আরবের একটা নির্মাণাধীন এয়ারপোর্টে। যাই হোক, আমি সরাসরি ঘটনায় চলে যেতে চাই। আমি সৌদি আরবের জেদ্দা শহরে থাকি। সবে মাত্র 5 মাস হয়েছে আমি এই পুরাতন দেশে আবার নতুন করে এসেছি। শহুরে সবকিছুই মোটামুটি আমার কাছে চেনা, কারণ আমি বিগত সময়ে এই দেশে থেকেছি প্রায় 14 বছর। এখানে এসে কাজ করছি একটা ঠিকাদারি কোম্পানির অধীনে, আর পুরো কোম্পানি কাজ করছে জেদ্দায় নতুন একটা এয়ারপোর্ট তৈরিতে। নিরাপত্তার কথা চিন্তা করে এয়ারপোর্টের নাম আমি উল্লেখ করছি না। সেদিনের তারিখ ছিল 18/4/2018, বুধবার। আমি প্রতিদিনের মতো আজও আমার ডিউটি সেরে যাচ্ছিলাম মেসের দিকে। উদ্দেশ্য ইউনিফর্মটা ছেড়ে পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাওয়া। সময়টা ছিল মাগরিবের। আজান হয়ে গিয়েছিল, তাই নামাজ পড়ার উদ্দেশ্যে একটু তাড়াহুড়া করেই সবার আগে আমি একা হাঁটা শুরু করলাম আমার মেসের দিকে। অনেকটা পথ একা আসার পর এয়ারপোর্টের এরিয়ার ভেতরে একটা বিল্ডিং এর দিকে তাকাতে বাধ্য হলাম আমি, কারণ বিল্ডিং এর নিচের ফ্লোরে পাশাপাশি বসা দুটো লোক গোঙানির মতো শব্দ করছে এবং ইশারায় আমাকে ডাকছে। আমি কিছু না ভেবেই তাদের কাছে গেলাম, কারণ লোক দুটোর শরীরে পরা ছিল আমাদেরই কোম্পানির ইউনিফর্ম। তাছাড়া চেহারাও দেখে মনে হচ্ছিল তারা বাঙালি। ভাবলাম কোনো সাহায্য লাগবে তাদের। যাবার সময় কেন যেন মনে হচ্ছিল ওদের কাছে যাওয়াটা এখন বোধহয় ঠিক হবে না, কারণ ওদের কাছে গেলে হয়তো আমি মাগরিবের নামাজটা কাজা হয়ে যাবে। আমি এত কিছু ভেবেও গেলাম তাদের কাছে। কাছে যেতেই ওদের একজন বলে উঠল, শওকত, পানি দে, আমরা দুজন পানি খাবো, খুব তৃষ্ণা পেয়েছে রে আমাদের। আমরা কম বেশি সবাই জানি সৌদি আরব এখন অনেক গরম, আর এই গরমের দিনে 1 ঘন্টা পানি ছাড়া বেঁচে থাকা কষ্টের। তাই আমার খুব মায়া হলো। তাছাড়া ওদের চোখে মুখে ছিল এক সমুদ্র পানির পিপাসা। তাই ইউনিফর্মের পকেট থেকে পানির বোতলটা বের করে আমি দেখলাম যে এতটুকু পানি পর্যন্ত নেই, আর পানি থাকার কথাও না, কারণ একটু আগে বোতলে থাকা সবটুকু পানি আমি শূন্য করে বোতলটা পকেটে রেখে দিয়েছিলাম। তাদের দুজনকে বোতলটা দেখিয়ে বললাম, ভাই আমার কাছে পানি নেই। তখন তাদের একজন ধমকে সুরে বলে উঠল, পানি নেই তো কোথা থেকে এনে দে, তোকে বলছি না আমাদের খুব তৃষ্ণা পেয়েছে। আমি একটু ভয় পেলাম ওদের ধমকের সুরে, কারণ ধমকটা ছিল স্বাভাবিক। গোঙানির শব্দের সাথে ধমকের সুর যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আগে কখনো জানতাম না, যদি ওই দিন এই পরিস্থিতির শিকার না হতাম। তাছাড়া আরেকটা বিষয় মাথায় কাজ করছিল, লোক দুটো কিভাবে জানলো আমার নাম? আমি তো ওদের চিনি না, আর কখনো দেখেছি বলেও মনে হয় না আমার। ওরা কিভাবে আমাকে চেনে, আমার নাম জানে? এসব ভেবে আরো ভয় পেয়ে গেলাম। তখন আমার শরীরটা প্রায় অবশ হয়ে আসছিল অজানা এক ভয়ঙ্কর স্পর্শে। কিন্তু আমি শুধু বুঝতে পারছিলাম যে আমার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে। আমি একটা মুহূর্তে মাথা ব্যথা অনুভব করতে শুরু করলাম, আর নাকের নিচে তীব্র রক্ত পচা দুর্গন্ধ এসে দোল খাচ্ছে। তখন আমার মনে হচ্ছিল এখানে আর কিছুক্ষণ দাঁড়ালেই আমি হয়তো মাথা ঘুরে পড়ে যাব। তাই নিজেকে সামাল দিয়ে পেছনে তাকালাম, দেখার চেষ্টা করলাম আমার কোনো কলিগ এতক্ষণে এদিকে আসছে কিনা, কিন্তু না, ওরা কেউ এখানে আসেনি। আমি নিরুপায় হয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে বললাম, ভাই আমার নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি যাচ্ছি, আপনারা দয়া করে একটু কষ্ট করে পানি এখানে খান। এই কথা বলা মাত্র আমি লক্ষ্য করলাম তাদের দুজনের চোখেই রক্তে লাল হয়ে গেল। ক্রমশ আমার দিকে তারা যেন ধেয়ে আসছে, গোঙানির মতো শব্দ করে বলছে, পানি দে, পানি দে। মনে হচ্ছে ওরা আমাকে গিলে খেয়ে ফেলবে, আর এভাবেই ওরা আমাদের তৃষ্ণা মেটাবে। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, কিন্তু এখানে যে অন্য কিছু ঘটছে
তা আমি তখনও বুঝতে পারিনি। আমি ওদেরকে বোঝাতে চেষ্টা করছি, কিন্তু তারা কিছুতেই আমার কথা শুনতে চাইছে না। ওই বিকট গোঙানির শব্দে ধেয়ে আসছে আমার দিকে। আমি এবার আরো বেশি ভয় পেয়ে গেলাম। বুঝতে পারলাম এখানে অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে। একটা সময় আমার কেন যেন মনে হলো আমি এখন ওই বিল্ডিং এর নিচের ফ্লোরে নেই, আমার অবস্থান বিল্ডিং এর ছাদের কার্নিশে। আমার কেন যেন মনে হলো ওরা আমাকে এখান থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে চায়। তাই আমি কোনো কিছু না ভেবে ওখান থেকে ওদের পাশ কাটিয়ে দৌড় দিতে চেষ্টা করলাম। জানি না কতক্ষণ ওভাবে দৌড়িয়েছিলাম, কিন্তু কোথায় দৌড়িয়েছিলাম, কতটুকু পথ অতিক্রম করেছিলাম। এক সময় পেছন থেকে গোঙানির শব্দে ওরা বলে উঠল, আজ বেঁচে গেলি। তারপর আর কিছু মনে নেই আমার। রাতে যখন চোখটা খুললাম, তখন দেখি আমি হসপিটালের বেডের ওপর, পাশে আমার কলিগরা। ওরা আমার কাছে জানতে চাইল কি হয়েছিল আমার, আমি কেন রানওয়েতে অজ্ঞান হয়েছিলাম। অতঃপর আমি তাদেরকে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করলাম। ওরা আমার কাছ থেকে সবকিছু শোনার পর আঁতকে উঠে বলল, তোমার মুদির কি তোমাকে ওই জায়গা সম্পর্কে আগে কিছুই বলেনি? এখানে সুপারভাইজারকে মুদির বলে। আমি না সূচক উত্তর দিলাম। ওরা তা আমাকে বলল বিল্ডিংটা সম্পর্কে। আজ থেকে প্রায় 1.5 বছর আগে যখন এয়ারপোর্টের কনস্ট্রাকশনের কাজ চলছিল, তখন ওই বিল্ডিং এর কাজে নিযুক্ত ছিল 13 জন ওয়ার্কার। কাজ করার এক পর্যায়ে একজন ওয়ার্কার ছাদের কার্নিশ থেকে ফসকে পা পিছলে পড়ে যায়, আর সেই দৃশ্য দেখে মাথা ঘুরে পড়ে যায় আরেকজন ওয়ার্কার। ওরা দুজন নিচে পড়ে যাওয়া মাত্র ব্যাপারটা পুলিশকে ইনফর্ম করা হয়েছিল। নিচে পড়ে ওরা অবশ্য 15 মিনিটের মতো বেঁচেছিল। এই 15 মিনিট ওরা সবার কাছে পানি চেয়েছিল। পানির পিপাসায় ওরা দুজন খুব কাতরাচ্ছিল, অথচ কেউ ওদেরকে এতটুকু পানি খেতে দেয়নি। এভাবেই ওরা পানি চাইতে চাইতেই এক পর্যায়ে মারা যায়। তারপর পুলিশ আসে। পরে অবশ্য জানা যায় লাশ দুটো বাংলাদেশে তাদের নিজের নিজের ঠিকানায় পাঠানো হয়েছিল। এখনো এই নিষ্ঠুর এয়ারপোর্ট ছেড়ে যায়নি। ওরা এখনো মাঝে মাঝে এখানে আসে, সারা সন্ধ্যায় গোঙানি দেয়, মানুষের কাছে পানি চায়। কেউ পানি না দিলে ওরা তাকে ভয় দেখায়। এখান থেকে ভয় পেয়ে অনেক মানুষ মারা গেছে এই 1.5 বছরে। কোনো হুজুরি এখান থেকে ওদের পুরোপুরি তাড়াতে পারেনি। শোনা যায় একজন হুজুর নাকি ওই জায়গাটা বন্ধ করে দিতে চেয়েছিল। জায়গাটা বন্ধ করে দিয়ে যাবার পথে হুজুর সড়ক দুর্ঘটনায় মারা যান। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তবে লিসনারদের পড়ে শোনাবেন। আর এই ঘটনাটা গত বুধবার সন্ধ্যার সময় আমার আব্বুর সাথে ঘটা। ঘটনাটা একটু অস্বাভাবিক, তাই প্রথমে আব্বুর কথা আমার একদম বিশ্বাস হয়নি। কারণ মরা মানুষ কখনো পানি খেতে চায়, এটা আসলেই বিশ্বাসযোগ্য না। আসলে আমার মামা আমাকে বিশ্বাস করিয়েছে বিষয়টা, কারণ আমার মামাও থাকেন সৌদি আরবে। তিনি আব্বুকে দেখতে গিয়েছিলেন, তারপর সেখানে যে ঘটনা ঘটেছে ওয়ার্কার কর্মীদের কাছ থেকে সবকিছু শুনেছিলেন। আপনি চাইলে আমার আব্বু এবং মামার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে আরো এরকম ঘটনা আছে যা স্বাধীনতার পূর্ব সময়েকার। সবগুলো ঘটনা আমার দাদার কাছ থেকে শোনা। যদি আমার দাদা এখনো বেঁচে আছেন, আপনি চাইলে তাকে স্টুডিওতে নিতে পারেন। এই ছিল ঘটনা, শোনালাম আপনাদেরকে। কেমন লেগেছে এটা বলবেন তো আপনি। আশা করছি যে ভালো লেগেছে, এবং সেই মুহূর্তে চিন্তা করেন, আপনি যদি একবার আপনার কল্পনায় সেই এয়ারপোর্টে, সেই সন্ধ্যায়, সেই জায়গাটায় গিয়ে দাঁড়াতে পারেন। প্রথম অতিথির কাছে আপনারা সবাই বলেন যে হসপিটালের ঘটনা শুনতে চান, লাশের ঘটনা শুনতে চান। আজকে আমাদের প্রথম অতিথি এসেছেন
একটা হসপিটালের ঘটনা নিয়ে। আশা করছি এই ঘটনাটা আপনাদের নাম কোথা থেকে এসেছিল। হ্যালো রাসেল ভাই, আমি সিয়াম পুরান ঢাকা চাকরাইল থেকে বলছি। ওকে। তো ঘটনাটা আমার সাথে ঘটা, আচ্ছা। সেটা 2010 সালের ঘটনা। জি। 2010 সালের ডিসেম্বর মাসে খুব শীত ছিল। তো সেই সময় আমার দাদার ছোট ভাই উনি খুব অসুস্থ হয়ে যায়। আচ্ছা। অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে আমরা চিন্তা করেছি হয়তো একটা স্ট্রোক হয়েছে, ওনাকে আমরা ঢাকা মেডিকেলে নিয়ে যাই। আচ্ছা। তো নিয়ে যাওয়ার পর ডাক্তার চেক করলো, ডাক্তার কিছু টেস্ট করতে দিল। তো আমরা টেস্ট করার পর ডাক্তার বললো যে ওনাকে 3 নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হবে। জি। তো 3 নম্বর ওয়ার্ডটি হচ্ছে মানে বহির্বিভাগ বিভাগে খুব কাছে, আচ্ছা। সেখান থেকে ঢাকা মেডিকেল মগটা খুব কাছেও থাকে। তো ওনাকে বেডে দেওয়ার পরে ওনাকে স্যালাইন দেওয়া হয়। তো দাদা একটা সমস্যা হচ্ছিল, ওনাকে যখন স্যালাইন দেওয়া হয় উনি হাত থেকে সেগুলো খুলে ফেলছিল। হুম। তার কারণে ওনার সামনে একজনকে থাকাটা খুব জরুরি ছিল। হুম। তো সে রাতে দায়িত্ব পড়লো আমার আর আমার বড় চাচার। তো আমরা দুজন সেখানে ছিলাম। তো রাতের বেলা 12টার পর আমার চাচা স্মোক করার জন্য নিচে যায়। আমি তখন দাদা পাশে তার হাতটি ধরেছিলাম। তো আমার চাচা যখন ফিরে আসলেন তখন চাচা কোন চাচা তুমি একটু দাঁড়াও, আমি নিচে থেকে হয়ে আসছি। তো আমি স্মোক করার জন্য সে পিছন দিকে সে মর্গের কাছাকাছি গেলাম, সেখানে সেফ প্লেস ছিল আমার জন্য। তো আমি দেখলাম যে খুব বেশি দূরে না, একটা লোক দাঁড়িয়ে আছে, খুব কোন দৃষ্টিতে আমি তাকে। যেহেতু শীতের রাত, আমার কাছে যে স্মোক এর জন্য সিগারেট ছিল, আমি ওনাকে অফার করলাম যে আমার কাছে একটা সিগারেট আছে, আপনি চাইলে এসে নিয়ে যেতে পারেন। উনি কিছু বললেন না। তো আমি নিজের থেকে এগিয়ে গেলাম, দেওয়ার পরে সিগারেট দেওয়ার পরে উনি সেখানে সিগারেট নিয়ে চলে গেলেন। তো আমি কিছু মনে করলাম না, আমি আমার স্মোকটা শেষ করে আমি ফিরে আসলাম। ফিরে আসার পর সেখানে ছিলাম, দাদার সামনে ছিলাম। এরপর ঘন্টা দেড়েক পরে আমি আবার নিচে নামি। আচ্ছা। সে একই জায়গায় যাওয়ার পর দেখি যে হ্যাঁ উনি সেখানে দাঁড়িয়ে আছে। তো যেহেতু আগেবার সিগারেট দিয়েছি, আমি নিজে থেকে ওনাকে বললাম যে আপনি সিগারেট আমি বললাম যে আপনি সিগারেট নেন। তো উনি আসলো, আসার পর ওনাকে জিয়ে দেওয়ার পর বললাম যে ভাই আপনার নামটা কি? তো উনি বলে যে আমার নাম জসিম। তুমি কি এখানে? আমাকে যে আমার বাড়ি নারায়ণগঞ্জ চাষারায়, সেখানে অ্যাক্সিডেন্ট হয়, আমি আমার ভাই আর আমার মা এখানে এসেছি। তখন লক্ষ্য করলাম যে ওনার গেঞ্জিতে রক্তের দাগ আছে। আচ্ছা। তো বলার পরে আমি বললাম যে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন এখানে। তো বলার পর দেখেছি ওনার মানে গলার এখানে একটা দাগ আছে, অ্যাক্সিডেন্টটা যেটা অনেক বড় ক্ষত। তো এটা বলার পরে উনি সেখান থেকে মানে চলে গেল। তা আমিও চলে আসলাম। আসার পরে 4টা 4:30 দিকে হবে, আমি আবার নামার পর সেখানে যাই। যাবার দিকে সেই লোকটা দাঁড়িয়ে আছে। থাকার পরে আমি যখন সামনে যাই দেখি যে ওনার হাতে সেই 2টা সিগারেট রাখা আছে। উনি আমার হাতটা ধরে ফেললেন, ধরে বললেন যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সকালবেলা। আমি তো খুব ভয় পাচ্ছি তখন, তোর কাছে ভয় পেলেন না, আমি 2টা কথা বলতে চাচ্ছি আপনার সাথে। তো বললো যে সকালবেলা আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর হওয়ার পর আমাকে যখন নিয়ে আসে আমার ভাই আমার মা, তো ডাক্তার আমার চিকিৎসা করতে চায়নি, কারণ হচ্ছে কি যেহেতু অ্যাক্সিডেন্ট কেস, এটা পুলিশ কেস করতে হবে, এটা নাহলে ডাক্তার কিছু করবে না। তো তার মা তার ভাই অনেক দৌড়াদৌড়ি করছিল, করার পরেও সেখানে হলো যে অনেক দেরিতে পুলিশ সেই কেসটি নেওয়ার পরে ডাক্তার যখন চিকিৎসা শুরু করলো ততক্ষণে লেট হয়ে গেছে, উনি ইন্তেকাল করেন তখন। তারপরে উনি বলছে যে এটা হওয়ার পর পুলিশরা বলেছে তাকে পোস্টমর্টম করবে, এই জন্য তাকে ফেলে রেখেছে। তো উনি বলছে যে আমার আসলে খুব ঠান্ডা লাগছে, এখানে ঠান্ডা লাগছে, আমাকে তারা ফেলে রেখেছে। এটা বলার পর উনি বলছে যে আপনাকে একটা কথা বলি, যে আমার ভাই আর মার সাথে দেখা হয় তাহলে বলবেন যাতে আমার বাবার কবরে আমার কবর দেওয়া হয়। এরপরে আমি সেখান থেকে যখন আমি দ্রুত ফিরে আসি, আমার চাচা বলেছে তোমার হাতে এটা কিসের দাগ? আমি দেখেছি যে হ্যাঁ সেই হাতে ডাক্তার ছিল। এত ঠান্ডা একটা অনুভূতি আমি হয়তো কখনো পাইনি। আমি যখন সকালবেলা যখন বাসার পর যখন আমি নিচে নামি, সেই মর্গের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ মনে পড়লাম যে দেখি যে হ্যাঁ একটি লোক একটা মহিলার কি করছে, একটা লাশ উঠাচ্ছে। তা আমি নিচে থেকে গিয়ে বললাম যে এক্সকিউজ মি, একটা কথা বলতে পারি? বলেছি জি বলুন। যে লাশটা কারেক্টে বলা যাবে, বা আপনি কোত্থেকে এসেছেন? আচ্ছা। তিনি বলছেন যে হ্যাঁ আমি নারায়ণগঞ্জ চাষড়া থেকে এসেছি, আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়েছিল এটার জন্য।
আমি বললাম যে আপনার ভাইয়ের নামটা কি জসিম? বলেছে হ্যাঁ। আমি বলছি কি, একটা বেয়াদবি মাফ করবেন, আপনার বাবা কবরে ওনাকে কবর দিন, বলে আমি সেখান থেকে চলে আসি। আপনার নিজের সাথে ঘটেছে? আমার নিজের সাথে ঘটেছিল আপনি ঘটনা। নিজের চোখে দেখেছেন এটি? নিজের চোখে দেখেছি। এবং তিনি বলে গেছেন যে কোথায় তাকে কবর দিতে হবে, এবং অবশ্যই। তিনি অলরেডি তখন মারা গেছেন, অবশ্যই এবং আপনি নিজের চোখে সেটা দেখতে নিজের পাচ্ছিলেন। চোখেই। আচ্ছা, এবং আপনি তারপরে কি করলেন? আমি পরে কিছু না, এরপরে আমি চলে আসি আমার বাসায়, স্বাভাবিক জীবনযাপনটা করছিলাম। তারপরে কিন্তু সেই স্মৃতিটা ভুলতে পারছিলাম না। এবং আপনি যখন তার সাথে দেখা করে হসপিটালে ফিরে আসলেন আবার আপনার রিলেটিভ এর কাছে, তখন আপনি কিভাবে বুঝলেন যে তার সাথে আপনার দেখা হয়েছিল? কোনো আমি হাতে বলেছিলাম যে হাতে দাগ ছিল। সেই দাগটা ছিল, এবং আপনি একদম আপনি তখন সচেতন ছিলেন, সচেতন ছিলাম, আপনার জ্ঞানী ছিলাম। আপনার জ্ঞান ছিল এবং আপনি নিজের চোখে দেখেছেন। অবশ্যই। খুব অদ্ভুত ঘটনা, খুবই অদ্ভুত ঘটনা। এবং আপনারা লিখে পাঠান যে ঘটনাটি কেমন লাগলো আপনার কাছে। এবং উনি নিজের চোখে একটা মৃত মানুষ শুধু দেখেছেন তাই না, সেই মৃত মানুষের সাথে কথা বলেছেন, এবং তিনি তখন স্মোক করছিলেন, এবং যে ধরনের ঘটনা ঘটেছে, স্মোক করা যাবে না বা এরকম ধরনের ঘটনা, সেরকম অস্বাভাবিক কোনো ঘটনা ঘটেনি। ঘটনাটা একদম নর্মাল, একটা মানুষের সাথে কথা বললে যেরকম হয় ঠিক সেইভাবেই তিনি কথা বলেছেন। খুবই অদ্ভুত। যাই হোক, আমি দেখতে পাচ্ছি এমডি রেশাদ খান খুলনা থেকে আমাদের সাথে লিখেছেন, ভয় লাগছে না তার, তিনি তাই লিখেছেন এখনো পর্যন্ত। আমাদের সাথে আছেন আরো একজন এমডি রেশাদ খান, তিনি বলছেন নাইস স্টোরি। আমাদের সাথে আছেন সাহিল, লিখেছেন গল্পটা ভালো লাগলো ভাইয়া। এস কে সিয়াম আমাদের লিখেছেন মাগুরা থেকে। আমাদের সাথে আছেন রানা শেখ বাহাদুর, অনেক অনেক ভালো লাগছে ফার্স্ট স্টোরিটা। মোহাম্মদ শহীদুল্লাহ হৃদয় আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি প্রিন্স জাকারিয়া, তিনি অ্যাপ দিয়ে শুনছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মানিক রহমান, জামালপুর থেকে অ্যাপ দিয়ে শুনছেন আমাদের সঙ্গে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আফ্রিদি তুহিন শুনছেন তিনি আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি আমান আহমেদ, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও ওয়ালিউজ্জামান অপু। তিনি হ্যাঁ, আপনি আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারেন। আপনি গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে রেডিও ফুর্তি লিখলেই কিন্তু আমাদের অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে, এবং আপনি বেটার সাউন্ড পাবেন এবং সেখান থেকে শুনতে পাবেন। নিয়র রাব্বি আমাদের সঙ্গে আছেন, এবং তিনি সাউন্ডের জন্য বলছেন নতুন সাউন্ড। হ্যাঁ, নতুন কিছু সাউন্ড তো অ্যাড করা হচ্ছেই, তবে এগুলো আগেও অ্যাড করা হতো, এবং আপনারা আশা করছি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন আজকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আমানুল হক লিমন, ফার্স্ট স্টোরিটা অনেক ভালো লাগলো। এমডি সবুজ খান আমাদের সাথে লিখেছেন, এবং আমাদের সাথে লিখেন চালিয়ে যাও, সাথেই আছি ভাইয়া। লিটন নাটোর থেকে আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে, এবং তিনি বলছেন আমাদেরকে চোখে পড়ে না, পড়লো তো চোখে। আমাদের সঙ্গে আছেন কুয়েত থেকে আশরাফুল মাহমুদ অ্যাশ, তিনি অ্যাপ দিয়ে শুনছেন কুয়েত থেকে এই মুহূর্তে। চমৎকার, সাথে থাকুন। আমাদের সঙ্গে আছেন নীরব রসুল, যশোর থেকে অ্যাপ দিয়ে শুনছেন। রাফসান রিজন আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, যেমন দেখতে পাচ্ছি আর জে রাফিজ গাজী আমাদের সঙ্গে আছেন। অ্যালেক্স প্রিন্স জয় আমাদের সঙ্গে আছেন। এইচ আর সিয়াম আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাফিউল হক সাদিক। এছাড়াও আমাদের সঙ্গে আছেন স্মার্ট শাকিল খান, আমাদের সঙ্গে আছেন জারিফ সহ আরো অনেকে। আপনারাও যারা আমাদের পেজ ভিজিট করতে চান তারা চলে আসুন www.facebook.com/radio.furti অথবা www.facebook.com/bhutfm.russell, এই দুটো পেজে। bhutfm.russell এই পেজটাতে এসে আপনি সরাসরি দেখবেন যে ওখানে সেন্ড ইমেল নামে একটা বাটন আছে, সেই বাটনে ক্লিক করে আপনি সরাসরি ইমেইলও করে ফেলতে পারেন এখান থেকে। সুতরাং ফেসবুকে ঢুকলেই আপনি ইমেইলও করতে পারছেন, যদি আপনার সন্দেহ থাকে যে ঠিকভাবে আপনার মেইলটা ঠিক জায়গায় পৌঁছাচ্ছে কিনা। আমরা চলে যাব আমাদের সেকেন্ড অতিথির কাছে, তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। এবং চলুন আপনার নামটা প্রথমে একটু শুনি, তারপরে আপনার ঘটনায় যাই, এবং আপনি প্লিজ একটু কাইন্ডলি বলবেন যে ঘটনাটি কোথায় ঘটেছিল, আপনি কোথা থেকে এসেছেন। জি ধন্যবাদ। আমার নাম মেহেদী হাসান অনিক। ঘটনাটা ঘটে 2008 এর দিকে। জি আমার বাসাটা হলো বেসিক্যালি খুলনাতে, জি আর আমি বেসিক্যালি খুলনা থেকে রাজশাহীতে গিয়েছিলাম ট্রেনে করে। তো রাজশাহীর একটা এলাকাতে বেসিক্যালি ঘটনাটা ঘটে। তার রিজনটা হলো আমি ওখানে অফিসের একটা কাজে গিয়েছিলাম। তখন রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট হয়। সো রাজশাহীতে হিউজ পরিমাণ অনেক পিপল, তখন হোটেলের খুব ক্রাইসিস সব চলছিল। বুক ছিল, তাই তো? Right. বুক ছিল সব।
তো তখন আমার আসলে শহরের ভিতরে কোনো হোটেলে আর ওঠার সম্ভাবনাটা বা সুযোগটা হয়নি। জি। শহর থেকে একটু দূরে রাজশাহী ইউনিভার্সিটির দিকে হুম হুম। যেতে হাতে ডান দিকে একটা গলি চলে যায়। ওই গলির ভিতরে আমাকে একজন বলল যে ওখানে একটা পৌরাণিক বাড়ির মতো আছে। তো এটা এখন বর্তমানে হোটেল হিসেবে ব্যবহার হচ্ছে, আপনি চাইলে ওখানে থাকতে পারেন। আচ্ছা। সেই ক্ষেত্রে আমি ওখানে যাই, গিয়ে 3 তলা একটা বাড়ি। সর্বপ্রথম বাড়ির বর্ণনাটা আমার মনে হয় আগে দেওয়া দরকার, ঘটনাটা সম্পূর্ণ বুঝতে হলে। যেহেতু নিজের সঙ্গে ঘটনাটা ঘটে গেছে, তো এটা আসলে সাধারণত আমরা সিনেমাটিক কোনো ধরনের গল্পের মধ্যে এমনটাই দেখে থাকি, বাট কখনো বাস্তবতার সঙ্গে কেমনটা হয় তার মিলটা কখনো খুঁজে পাইনি। হুম তো হুম। এই মিলটা আমার নিজের জীবনের সঙ্গে যেহেতু ঘটে গেছে, তো আমি মনে করছি হয়তো আমাদের সবার সঙ্গে ব্যাপারটা শেয়ার করলে হয়তো অনেক কিছু জানা যাবে বা বোঝা যাবে। হুম 3 তলা বাড়ি। হুম। বাড়িটা ঠিক অনেকটাই পুরাতন, স্বাধীনতা যুদ্ধের আগের দিকেই হয়তো হবে। হুম আগে হয়তো অনেকে বসবাস করতো, বাট বর্তমানে কেউ নাই। তবে বোঝা যাচ্ছে যে এই বাড়িটাতে অনেক ফ্যামিলি, অনেকগুলো মানুষ এখানে থাকতো। আচ্ছা, একটা সময় থাকতেন। একটা সময় থাকতেন। হুম এটা হুম। কোনো সিঙ্গেল পরিবারের জন্য না। আচ্ছা। অনেক রুম, এবং বাড়িটার আপনার 3 তলা বাড়ির মধ্যে প্রথম দিকের 1 তলা 2 তলাতে সম্পূর্ণটাই ব্লক, সম্পূর্ণটাই রুম দিয়ে ঘেরা। হুম হুম। 3 তলাটা দিকেই কিছুটা উন্মুক্ত, কিছু একটা রুফটপ আছে, এবং তার কিছু অংশ ছোট 3টা 4টা রুম আছে। আচ্ছা। বাড়ির পিছন সাইডটাতে চারিপাশে ঘোরানো, এবং মাঝখানে ছোট একটা উঠান আছে, একটা কুয়া আছে, কুয়ার পাশে একটা গাছ আছে, হুম হুম। চারিপাশে বারান্দা। তো বারান্দার রেলিং গুলো কোথাও কোথাও ভাঙা, কোথাও কোথাও আছে। খুবই রিস্কি একটা প্লেস, এক প্রকার পুরাতন একটা বাড়ি। আর বাড়িটার চারিপাশে প্রচুর পরিমাণে বড় বড় গাছপালা। আমার হোটেলে যে রুমটাতে আমি পাই সেটা সম্পূর্ণ 3 তলার উপরের দিকে একেবারে কর্নারে একদম একা একটা রুম পাই, এবং আমার রুমের সামনে উন্মুক্ত ছাদ, এবং ছাদের উপরে প্রচুর পরিমাণে পাতা, গাছের বিভিন্ন অংশ ওখানে ছড়ানো ছিটানো, হুম অপরিষ্কার হুম। বা স্যাঁতসেঁতে পরিবেশ এক প্রকার বলা যায়। আচ্ছা। সকালবেলা এসে উঠি, এবং দুপুরের দিকে খাওয়া দাওয়ার শেষে বিকেলের দিকে বাইরে একটু ঘোরাঘুরি করার পরে রাতের দিকে আমি খাবার খেয়ে উপরে আসি। হুম হুম। তো হোটেলের যে কেয়ারটেকার যিনি ছিলেন, উনি রাতে আমাকে একবার দরজা নক করে এসে আমাকে কিছু পানি দিয়ে যান, এবং আমি পানিটা রেখে দরজাটা বন্ধ করে দিই। রুমের একটু বর্ণনাটা দেই। ছোট্ট একটা রুম, খুব বেশি বড় নয়। উপরে অনেক পুরাতন আমলের একটা ফ্যান আছে, যে ফ্যানটা দিয়ে আসলে ব্যবহারটা করতে হচ্ছে। আর রুমের জানালা দুটো, কপাটগুলো সাধারণত আপনার সবুজ কালারের কাঠের। জি। প্রথম দুটো লাগানো যায়, উপরে দুটো লাগানো যায় না। উপরে দুটো সম্পূর্ণ খোলা থাকে, বাট রডের এক ধরনের সাধারণত স্ট্রাকচার দেওয়া, যাতে হুম একটু হুম। সেফটি থাকে, যাতে করে কেউ ওই জানালা দিয়ে ভিতরে না ঢুকতে পারে। আচ্ছা। চারিপাশে প্রচুর পরিমাণে গাছপালা আছে ওখানে। হুম হুম। রাতে হঠাৎ ইলেকট্রিসিটি চলে যায় প্রায় অ্যারাউন্ড 10:30টার দিকে, 10:30 থেকে 11টার দিকে, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। তো ইলেকট্রিসিটিটা চলে যায়, তো আমার কাছে আমার ব্যাগে মোমবাতি ছিল, আমি মোমবাতিটা জ্বালিয়ে আমার কিছু অফিসের টুকটাক কিছু কাজ করি। 12টা থেকে 12:30টার দিকে আমি বিছানায় চলে যাই। হালকা শীত শীত ছিল, তো আমি কম্বলটা গায়ে দিই। গায়ে দিয়ে ঘুমানোর পরে যখন ইলেকট্রিসিটি চলে যায়, এর কিছুক্ষণ পরে ঠিক 12টা থেকে 12:30টার দিকে, হুম হুম। তখন আম, চারিপাশে অন্ধকার ছমছম পরিবেশ, বাট মনে হচ্ছে যে বারান্দা থেকে কে যেন হাঁটছে। আচ্ছা। ঠিক কিছুটা সিনেমাটিক। হুম হুম। আমরা যেভাবে সিনেমা কিংবা মুভিতে দেখে থাকি, কোন একটা পুরাতন বাড়িতে শাড়ি পরে কেউ একজন হয়তো নুপুরের পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে, ঠিক এমনটাই। বাট আমি হয়তো নিজের চোখে ঠিক ওই মুহূর্তে ভয়ের কারণে আর দরজা খুলে যাওয়া হয়নি বা দেখা হয়নি। বাট আমি দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যেটা, সেটা হলো বারান্দায় থেকে ছমছম 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 করে একটা নুপুরের আওয়াজ আসছে, আচ্ছা। এবং নুপুরের আওয়াজটা ঠিক বারান্দার ওই মাথা থেকে এসে আমার দরজার কাছে এসে থেমে যায়, এবং আচ্ছা। থেমে গিয়ে আমার দরজার ঠিক সরাসরি সামনের দিকে উন্মুক্ত যে রুফ টপটা যেটা ছিল, যে ছাদটা ছিল, সে ছাদের দিকে চলে যায়। ছাদের ওখান থেকে আবার আওয়াজ পাওয়া যায়। আচ্ছা। কিছুক্ষণ পর ঠিক এমন ধরনের শব্দ পাওয়া যায়, অনেক সময় হাঁটার শব্দ পাওয়া যায়, অনেক সময় মনে হচ্ছে যে তার পিছনে তাকে কেউ ধাওয়া করছে, সে দৌড় দিচ্ছে। হুম হুম। অনেক ঘন ঘন নুপুরের আওয়াজগুলো পাওয়া যায়, এবং অনেক কিঞ্চিত দূরে যে মাঠের মাঝখানে যে উঠানটা ছিল, উঠানের যে গাছটা, সেটা হুম 3 তলা পর্যন্ত উঠা ছিল, আচ্ছা। এতটাই বড় ছিল। তো ওই গাছের ওইখান থেকে অনেক পরিমাণ বাতাসের ঝড়ো হাওয়ার মতো একটা শব্দ। বাট ওই সময়ের যে এনভায়রনমেন্টটা, সাধারণত আপনার অক্টোবর নভেম্বরের দিকে এই ধরনের ঝড় বা বাইরে এমন কোনো ধরনের উইয়ার্ড এনভায়রনমেন্ট হওয়ার কোনো
সম্ভাবনা ছিল না, কিন্তু আপনি ঘর থেকে মনে হচ্ছিল যে ওইরকমই কিছু একটা হচ্ছে। কারণ আমার জানালা থেকে আমি দেখতে পাচ্ছি হুম, হুম। প্রথমে আমার দুটো জানালাই খোলা ছিল। আচ্ছা। তো এত পরিমাণ ঝড়ো এবং যে বাতাসের যে গাছপালা যেভাবে পাতাগুলো নড়ছিল, মনে হচ্ছে যে গাছের পাতাগুলো প্রত্যেকটা আমার রুমের মধ্যে চলে হুম, হুম। আসবে, হুম, হুম। হয়তো জানালা ভেঙে আমার রুমের ভিতরে ঢুকে যাবে। আমি দেন তখনও ইলেকট্রিসিটি আসেনি। হুম, হুম। আমি তখন অন্ধকারের মধ্যে মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালায়ে তখন আমি জানালাটা বন্ধ করে দেই। বাট উপরে দুটো আসলে বন্ধ করা সম্ভব নয়, তো ওই অবস্থায় ভয়ে এগেন আমি বিছানায় চলে যাই এবং অন্ধকারের মধ্যে আমি চোখটাকে ওপেন রেখে এবং কানটাকে সজাগ রেখে হুম, হুম। দেখতে থাকি বাইরে প্রত্যেকটা গাছের পাতাগুলো মনে হচ্ছে যে ধেয়ে ধেয়ে রুমের দিকে চলে আসছে আচ্ছা। এবং এটা কন্টিনিউয়াসলি ভাবে এই বারান্দা থেকেই শব্দটা বারবার আসছে এবং আমি নিশ্চিত ছিলাম যে অন্য কোনো মহিলা গেস্ট এই হোটেলে ছিল না, আচ্ছা। যে কিনা নূপুর পায়ে দিয়ে রাতের বেলায় হাঁটতে পারে কিংবা গান গাইতে পারে, যেটা আমার নিজের প্রত্যক্ষ কানকে ঠিক অবিশ্বাস্যজনক একটা ঘটনা, যেটা আমার জীবনের সঙ্গে ঘটে গেছে এবং যেটা আমি দেখেছি। আচ্ছা। So, সাধারণত সিনেমায় এই ধরনের ঘটনাগুলো আমরা দেখে থাকি, বাট আমি আসলে ভয়ে দরজাটা খুলে আর সাহস হয়নি যে সামনের উঠানে কি ঘটছে সেই ঘটনাগুলো ঘটার এবং যেটা নিজের চোখে দেখা, বাট নিজের কানকে আমি অবিশ্বাস করতে পারবো না। আচ্ছা। তো আপনি কিছু দেখেননি, কিন্তু আপনি পুরো জিনিসটা অনুভব করতে পারছেন এবং আপনি বুঝতে পেরেছেন যে আপনার আশেপাশে কিছু একটা ছিল যেটা খুবই অস্বাভাবিক, এবং সেটা নিয়ে আপনি খুব মানে ওয়ারিড ছিলেন, এবং আপনি টের পেয়েছিলেন যে আপনি আপনি বলছিলেন যে আপনার একটু আগে বলার সময় আপনার গুজবাম্প হচ্ছিল, রাইট। আপনি বাইরে বলছিলেন এবং আপনি জিনিসটা ফিল করতেন। তো আপনার কাছে আরো ঘটনা আছে, সেই ঘটনা শুনবো আমরা। আরো যাদের কাছে ঘটনা আছে সেই ঘটনাগুলো আমরা শুনবো। আমাদের আরো অতিথি আছেন, আমি কালকেই আপনাদের জানিয়ে দিয়েছিলাম যে আমাদের যারা অতিথি আছেন আজকে তারা সবাই মোটামুটি, মানে সবাই মোটামুটি না, সবাই নতুন। তো আপনার ছবিতেও দেখতে পাচ্ছেন, এবং আমি আশা করব যে আপনারা উৎসাহ দেবেন এবং আপনারা সঙ্গে থাকলে আমরা আজকের এই ভূত ফিল্মটা অনেক চমৎকার একটা এপিসোড আপনাদের উপহার দিতে পারবো। এখন চলে যাবো একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও 48 FM। Hood FM. Tonight comes alive with Gramophone. ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম আবারও আপনাদের সাথে, এবং সেই সাথে ফেসবুকের কিছু আপনাদের লেখা পড়বো বলেছিলাম, এবং আপনারা লিখেছেন আমাদের যে রেডিও ফুর্তি পেজটা রয়েছে সেই পেজের নিচে, এবং সেই পেজগুলো মানে সেখানে পোস্টের নিচে লিখেছেন আপনাদের কমেন্টগুলো একটু পড়ে ফেলি। রুমেল আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, রৌনক ইবনে রাজ্জাক, এবং তিনি বলছেন কমেন্ট পড়া হয় না কেন। আসলে কি ঠিক কথাটা? আমাদের সঙ্গে আছেন ইশতিয়াক হোসেন শাওন, বরিশাল থেকে তিনি আমাদের সঙ্গে আছেন। জাকারিয়া আছেন আমাদের সাথে উত্তরখান থেকে। আমাদের সঙ্গে আছেন আশিকুর রহমান রুদ্র, লিখেছেন আই লাভ ভূত এফএম। মাহাদি হাসান আমাদের সঙ্গে আছেন, বাহরাইন থেকে অ্যাপ দিয়ে শুনছেন তিনি। স্নিগ্ধা হাসান আমাদের সঙ্গে আছেন, খুব ভালো লাগছে, দুইটা ঘটনাই ভালো ছিল। আমাদের সঙ্গে এম কে তাহমিম আছেন, ভূত এফএম শুনছেন তিনি। আমাদের সঙ্গে আছেন এম ডি আশিক, ভূত এফএম অনেক ভালো লাগে তার কাছে, সেটাই লিখেছেন তিনি, মানে ভালো লাগছে আর কি। অন্তর মিত্র আমাদের সঙ্গে আছেন, রাজশাহী থেকে শুনছেন, একটু আগে রাজশাহীর ঘটনায় আমরা শোনালাম। আহমেদ সাব্বির আমাদের সঙ্গে আছেন, খুব ভালো লাগছে। আদির আমাদের সঙ্গে আছেন কে এম ফাহিম মাহমুদ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন নাহিদ আল হাসান চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমাদের সঙ্গে আছেন প্রিন্স রাসেল, আমাদের সঙ্গে আছে, তিনি লিখেছেন যে গল্পটা ভালো। আমাদের সঙ্গে আছেন অদ্রিতা মাহিদ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এস কে রিস্তো, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরবি বিজয়, বিএইচ বিপ্লব আমাদের সঙ্গে আছেন, নাইমুর রহমান নিলয় আমাদের সঙ্গে আছেন অনিক চাই চিটাগং থেকে। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাইমুল ইসলাম ময়মনসিং থেকে। এমডি আব্দুল্লাহ সনি আমাদের সঙ্গে আছেন এমডি রিয়াদ আহমেদ জিহাদ আমাদের সঙ্গে আছেন, হৃদয় আহমেদ, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আবির, আমাদের সঙ্গে আছেন নাবি
ইরফান, জিলান, ইকবাল আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এমডি আশিকুর রহমান সহ আরো অনেকে। আপনারা যদি কমেন্ট করতে চান চলে আসুন আমাদের পেজে www.facebook.com/radio.ফুর্তি and www.facebook.com/bhulfm.russell এই দুটো অ্যাড্রেসে এসে আপনারা লিখতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন আমাদের পোস্টটা। এছাড়াও লাইক দিতে পারেন। যত বেশি জানানো যায় ভূত ফিল্মের কথা মানুষকে, যত বেশি আপনি আপনার বন্ধু বান্ধবদের উৎসাহিত করতে পারেন এখানে এসে ঘটনা শেয়ার করার জন্য বা লিখে পাঠানোর জন্য, তত বেশি আমাদের জন্য ভালো এবং আমরা সামনে তত বেশি এগিয়ে যেতে পারবো। আপনার কাছ থেকে এইটুকু সহযোগিতা তো প্রোগ্রাম এবং আপনার কাছে এইটুকু চাইতেই পারি। তো চলে যাবো আমরা আবার সেকেন্ড ঘটনার জন্য আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা বলে আপনার ঘটনাটা প্লিজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সিয়াম, পুরান ঢাকা থেকে। তো ঘটনার শুরুতে বলে নিচ্ছি যে এখানে গোপনীয়তা রক্ষার্থে এখানে নাম এবং এরিয়াটি ছদ্মনামে বলা হবে। তো এটা এই বছরই ঘটে, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে। এটা আমার ফ্রেন্ডের বোনের সাথে ঘটে যাওয়া। তার নাম হচ্ছে সিনথিয়া। তো আমার ফ্রেন্ড যেভাবে বলেছে আমি সেভাবে বলার চেষ্টা করছি। সন্ধ্যা থেকে মিটিং করছিলাম অফিসে মিটিং করার সময় হঠাৎ ফোনে বাবা ফোন দেয়। তো ফোন দেওয়ার পর ফোনটা ধরি, ধরার পর বাবা শুধু বলে যে বাবা সিনথিয়া, বলে বাবা চুপ হয়ে যায়। তো বললাম কি হয়েছে বাবা বলো। তো বলে কি যে তুমি বাসায় আসো। তো তখন বসকে বলে যে বস বাসায় যেতে হবে, হয়তো কোনো বড় সমস্যা হয়েছে। তখন ফ্রেন্ডকে সাথে নিয়ে তার বাইকে করে আমার বাসায় চলে আসি আর চিন্তা করতে থাকি যে কি হয়েছে। এরপর দেখি যে বাবা নিচে দাঁড়িয়ে আছে। আমি বললাম যে বাবা কি হয়েছে। তো বলে যে বাবা কিছু বলছে না। আমি বললাম যে বলো ওকে অ্যাক্সিডেন্ট করেছে। বলে কিছু না, অ্যাক্সিডেন্ট করেনি, তুমি উপরে গিয়ে দেখো। তো আমি উপরে গেলাম, গিয়ে দেখি যে সিনথিয়া কোনার মধ্যে বসে কোরআন শরীফ পড়ছে মাথায় হেজাব দিয়ে। আমি কিছু না বলে আমি উপরে চলে গেলাম। উপরে গিয়ে আমি আমার গোসল টোসল সেরে আমি নিচে নামলাম। নামার পরে আমি বললাম যে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে। তখন আমার বাবা বলে যে দুপুর বেলা সে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিল। এরপর আসরের পরে তার চাচা এসে জিজ্ঞেস করে যে মা কি হয়েছে, তুমি এখানে বসে আছো কেন। তো বলে যে আমাকে একা থাকতে দাও, তুমি এখান থেকে চলে যাও। তো আমার চাচা বলছে হঠাৎ এত রুট ব্যবহার তো করে না। ঠিক আছে, চাচা তো পাত্তা দিল না। কিছুক্ষণ পরে বাবা আসলো, এসে দেখলো যে সে একই জায়গায় বসে আছে, বসে কোরআন শরীফ পড়ছে। তো তাকে বললো যে মা কি হয়েছে, তুমি খাওয়া দাওয়া করেছো কি, যে আমার সাথে কথা বলবে না। তো বলছে এখান থেকে চলে যাও, নাকি তো অনেক ক্ষতি হবে এখানে। পরে বাবা চিন্তা করলো হয়তো কিছু হয়েছে, মন খারাপ, তো সে চলে আসছে। কিছুক্ষণ তাকে জিজ্ঞেস করলো যে এখন আবার জিজ্ঞেস করলো তাকে কাছে যে হয়তো বা সে খাওয়া দাওয়া করেনি, হয়তো তার মন টন খারাপ হতে পারে বা যাই হোক। তো জিজ্ঞেস করেছে মা তোমার কি খিদা লেগেছে, আমি কি তোমার জন্য কাচ্চি নিয়ে আসবো। তখন সিনথিয়া বলে যে আমরা কাচ্চি খাই না। আচ্ছা, আমরা বলছেন আমরা কাচ্চি খাই না। তো এটা শোনার পরে মানে বাবা চিন্তা করলো যে এটা কি হলো, আমরা কাচ্চি খাই না মানে। তখনই উনি ফোন দেয়। তখন আসার পর তারপর আমরা চিন্তা করলাম যে কি একটা সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমরা কোনো হুজুরকে নিয়ে যে পাই তাই সেখানে নিয়ে যাবো, পুরান ঢাকাতে কোনো এক জায়গায়। তো এটা বলতে বলতেই হঠাৎ করে তার কাছে আমার আঙ্কেল আসলো। তাকে জিজ্ঞেস করলো যে বারবার বলতে লাগলো তোমার কি হয়েছে আমাকে বলো। তো উনি বলে যে আপনি আমাদেরকে বিরক্ত করবেন না। বহু বচন বলছে এখানে, আপনি আমাদেরকে বিরক্ত করবেন না। ঠিক আছে, বিরক্ত করলে কিন্তু আপনার মেয়ে কিন্তু বেঁচে থাকবে না, তাকে সকালবেলা তার লাশ পাবেন। ঠিক আছে, আপনি এখান থেকে চলে যান, তাকে একা থাকতে দেন। আচ্ছা, তো এটা বলার পরে আমরা তখন একটা হুজুরের একটা শরণাপন্ন হলাম। তো স্যার যোগাযোগ করলাম। তো উনি বলছেন যে ঠিক আছে আপনি সিনথিয়াকে বলেন যে সুলেমান হুজুর সালাম দিয়েছে। আচ্ছা। তো বলার পর আমরা তার কাছে আসলাম। আসার পর বললাম যে মা তোমাকে যেতে হবে, সুলেমান হুজুর সালাম দিয়েছে, তো তুমি এখানে আসো। তো বলে গেছে না আমি যাবো না। ঠিক আছে, আমাকে বিরক্ত করবেন না, আমাকে একা রেখে দেন। এরপর বারবার বলার পরে সে বলছে ঠিক আছে আমি সিনথিয়ার বাবার সাথে যাব। তো বাবা তাকে নিয়ে রিক্সাতে করে নিয়ে গেল। সেখানে নিয়ে যাওয়ার পরে যখন সেখানে নিয়ে গেলাম, তাকে দেখার পর তাকে লম্বা একটা সালাম দিল। সেখানে বসলো, ঠিক তার পিছনে আমি বসলাম। তো এখানে বসার পরে তাকে বললো যে তুমি কে। তো বলছে যে আমরা। তো বলছে ঠিক আছে তোমরা কে, কেন আসছো এখানে।
তো বলতেছে এখানে আমি, আমার সন্তান, আমার স্বামী, আমরা সবাই আছে এখানে। তো এটা বলার পর যে, "তা তোমরা এখানে কেন আছে?" যে না, সে অনেক কষ্টে থাকে, সে রাতের বেলা কান্নাকাটি করে, ঠিক আছে, তো ওকে আমরা এই কষ্ট দেখতে যাচ্ছি না, তাকে যেন হেল্প করতে আসছি। তো যে বলছে যদি হেল্প যদি করতেই চাও তা দূর থেকে করো, সে তো বাচ্চা মানুষ, সে কষ্ট পায়, তাকে তো আমার ছেলে চলে যাও। তো কিছু রিচুয়াল করা হলো, হওয়ার পর এক পর্যায়ে সে কালেমা পড়ে আমার কোলে শুয়ে পড়লো। তো দেখা গেল যে যখন নিজেদের সাথে সেরকম কিছু ঘটনা ঘটে তখন আমরা নিচে হতবাক হয়ে যাই যে আসলে সত্যি কেমন হচ্ছে, কিন্তু হ্যাঁ সত্যি এমন আছে। এটা ছিল আমার ঘটনাটা। ওকে, এবং তারপরে ছেড়ে দিল। তারপর ছেড়ে দিলে এখন ছেড়ে দিল। ভালো আছে। বাসায় মাঝে মধ্যে এখনো তাদের বলে কোনো সময় সমস্যা বলে হয়, তো পরবর্তী আসলে আমি সেই ঘটনাগুলো আমি আপনার সাথে আবার শেয়ার ওকে, করছি। আমরা চলে যাই আমাদের দ্বিতীয় অতিথির কাছে এবং তার সেকেন্ড এবং আশা করছি সেই ঘটনা আপনাদের ভালো লাগবে। শুনি আপনার ঘটনা। জি, ধন্যবাদ রাসেল ভাইয়া। আমি অনেক খুলনা থেকে, ঘটনাটা 2003 এবং 2004 এর দিকে, এক্স্যাক্টলি ঠিক আমার ইয়ারটা মনে নাই। এটা ঠিক কোরবানির একদিন আগের ঘটনা। এটাও ঠিক একই, আমার নিজের বাড়িতে ঘটনাটা এবং আমার নিজের চোখে দেখা। তখন বাজে ঠিক 10:30 থেকে 11টা। ইলেকট্রিসিটি চলে গেছে, বাড়িটা অনেক বড়। আমার আব্বু আম্মু তারা দুইজন পিছনে পুকুর ঘাটে সিঁড়িতে বসে, যেহেতু কিছুটা গরম ছিল, তো ওখানে তারা সময় কাটাচ্ছিলেন। আমি সামনে ছিলাম, সামনে আমার বাসার সামনে যে সিঁড়িটা আছে ওখানে আমি বসেছিলাম। তো আমাদের ঠিক সামনে একটা উঠান আছে, উঠানের ঠিক কর্নারে দেখে দেয়ালের পাশে একটা গাছ আছে, সেই গাছে দুটো গরু বাঁধা। এই দুটো গরু সাধারণত কোরবানির জন্য, আগামীকালকে সকালবেলায় কোরবানির জন্য রাখা হয়েছে। তো আমি ওখানে বসে বসে জাস্ট মোবাইল ফোনে চ্যাট করছিলাম। হঠাৎ করে, তখন ইলেকট্রিসিটি ছিল না, চারিপাশে কখনোই কোনো ধরনের আলো কিছুই ছিল না, সম্পূর্ণটাই অন্ধকার ছিল। আমি হঠাৎ করে কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখতে পারলাম যে গবাদি পশুর কাছে খুব বড় একটা আগুনের দলা এসে পড়ে, এবং এটা আমার নিজের চোখে দেখা। আমার সম্পূর্ণ গাটা ছমছম করে ওঠে। তখন আমি ঠিক অনুভব এবং ঠিক বুঝতেই পারছি না যে কেন এবং কোত্থেকে আগুনের দলাটা এসে পড়লো। আচ্ছা, আগুনের দলাটা এসে পড়ার পরে ওই জায়গাটাতে গরুগুলো একটু নড়ে চড়ে ওঠে এবং তারপরে গরুগুলো সম্পূর্ণ কাম এবং কোয়াইট হয়ে যায়, এবং আগুনের দলাটা পড়ে সাধারণত আর ওখানে আর কোনো কিছু দেখা যায় না, সম্পূর্ণটা অন্ধকার। বাট আগুনটা উপর থেকে এসে পড়ে বেশ পিছনটা, লেজের অংশটুকু কিছুটা সরু, সামনের দিকে একটু মোটা করে। তো এভাবে যেভাবে উল্কার মতো যেভাবে দেখতে হয় এমনটাই দেখতে হঠাৎ করে এসে পড়ে। এরপরে অন্ধকারের মধ্যে হারিয়ে যায়, আর কখনো কোনো কিছু ওখান থেকে আর কোনো শব্দ বা কোনো কিছু পাওয়া যায়নি। এটা আমার নিজের চোখে দেখা। আপনার চোখের সামনেই যে আমার নিজের চোখের সামনেই এটা হয়েছে, এবং আমি নিজেই কিছু দূরেই ছিলাম, তো ওখান থেকে দেখতে পেয়েছি। তো এটা হয়তোবা হতে পারে কোনো জিন বা কেউ হয়তো কোরবানির আগে হয়তো গরুগুলোর কাছে এসেছে, হয়তো তাদের কাছে কোনো বার্তা দিয়েছে বা এমন কোনো কিছু হয়েছে। এটা আমার কাছে, যেটা আমার নিজের কাছে মনে হয়। ওকে, তো এটাই তো আপনার ঘটনা নাকি? জি জি জি। আচ্ছা আচ্ছা, ডিএক্স প্রিন্স আমাদের লিখছেন যে কমেন্ট পড়া হয় না কেন। আমাদের সঙ্গে আছেন শাকিল আহমেদ, নোয়াখালী মাইজদি থেকে শুনছেন তিনি। মহিউদ্দিন আহমেদ আমাদের বলছেন যে আরো ভয় পেতেছে, আমরা ট্রাই করছি। আফরা ইবনাত আমাদের লিখেছেন যে ভয়ঙ্কর হচ্ছে না। আমাদের সাথে যারা বাকি অতিথি আছেন দেখি আপনাকে ভয় দিতে পারেন কিনা তারা। আরো 3 জন অতিথি আছেন, দেখা যাক কি হয়। শোভন রাজ, তবে ফার্স্ট যে স্টোরি দুটো শুনেছেন সেই স্টোরি দুটো কি ভালো লাগেনি একটু জানাবেন প্লিজ, আমাদের জেনে রাখাটা দরকার। শোভন রাজ আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শোভন দত্ত, বা পরপর দুটো নাম একই কাছাকাছি। কেয়ারলেস জীবন আমাদের সঙ্গে আছেন, সুজন তাহসান আমাদের সঙ্গে আছেন, তিনি লিখেছেন অবশ্য আজ ভূত এফএম ঘটনাগুলো জোস হচ্ছে। নয়ন আমাদের সঙ্গে আছেন, কেমন আছেন? আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালোর দলে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি শিশির আহমেদ। এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মিহির মুমতাজ, আছেন নাইম হাসান সরকার আমাদের সঙ্গে, এবং থার্ড স্টোরিটা তার কাছে খুব ভালো লেগেছে। আমাদের সঙ্গে আছেন প্রিন্স, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা অস্থির। আমাদের সঙ্গে আরিফুল ইসলাম বগুড়া থেকে আছেন, জাহিদ হাসান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সাজ্জাদ আল শফিন, এছাড়া আছেন মাহমুদুল হাসান শুভ আমাদের সঙ্গে, এমডি গোলাম হাসিব আমাদের সঙ্গে আছেন, চালিজান রাসেল ভাই জনসাধারণ সাথে আছে এবং থাকবে, ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আহমেদ জুবায়ের আমাদের সঙ্গে আছেন এবং তিনি লিখেছেন বেস্ট হরর শো ইন বাংলাদেশ। রায়ান আহমেদ আমাদের সঙ্গে আছেন, তার কাছেও 3 নাম্বার ঘটনাটি ভালো লেগেছে। আমাদের সঙ্গে আছেন ইস্তিয়াক আহমেদ শুভ, এছাড়াও আরিফুল
ইসলাম বগুড়া থেকে আছেন আমাদের সঙ্গে, তানভীর আহমেদ রিফাত আমাদের সঙ্গে আছেন, অনামিকা আমাদের সঙ্গে আছেন, গ্রেট এক্সপেরিয়েন্স আমাদের সঙ্গে আছেন, শাহ ওয়াকিল চৌধুরী আছেন আমাদের সঙ্গে, দেখতে পাচ্ছি এ এস অতনু আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আরো অনেকেই, ডি আর জেড হাসান শিকদার আমাদের সঙ্গে আছেন, মহিউদ্দিন আহমেদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, সরতাজ কামাল ভুঁইয়া আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে, ওয়াহিদি মন সহ আরো অনেকে। আপনি যদি এই পেজ দুটো আসতে চান চলে যান www.facebook.com/radiofuncti and www.facebook.com/bhutfm.russell এই দুটো পেজে। এছাড়াও আপনি চলে যেতে পারেন সরাসরি আমাদের ইমেল অ্যাড্রেসে, এবং আমাদের ইমেল অ্যাড্রেসে আপনি ঘটনা লিখে পাঠাতে পারেন, আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা জেনে নিতে চাই আপনার কাছ থেকে। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioFOR.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি স্টুডিওতে আসতে চান নাকি আপনার ঘটনা আপনি চান যে আমরা পুরোটা পড়ে শোনাই। আর আপনাকে ছোট্ট বিরতি নিচ্ছে, এই বিরতির মাঝখানে আমাদের যে নতুন গেস্ট রয়েছেন তাদের মধ্যে আরো নতুন দুজনকে নিয়ে এসে আপনাদের সামনে হাজির করব। আশা করছি তাদের ঘটনা আপনাদের যথেষ্ট আনন্দ দিতে পারবে, এবং আমরা একটা অডিও ক্লিপও কোনো একটা সময় শুনবো। তো চলুন আমরা এই ব্রেকের পরে অডিও ক্লিপও শুনতে পারি। আমরা একটা অডিও ক্লিপ শুনে ফেলি, তারপরে আমরা আমাদের নতুন যে অতিথি আছেন তাদেরকে নিয়ে আসি। স্টে টিউনড ফর ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি। Bhoot FM. The night comes alive with আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি ভালো আছেন। আমি ভূত এফএম শুনে থাকি এবং আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটা 2016 সালে বছরের মাঝখানে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে প্ল্যান করলাম দেশের বাইরে ঘুরতে যাব। তো সেটা ইন্ডিয়াতে আমরা প্ল্যান করলাম যে ইন্ডিয়ার কোনো একটা জায়গাতে আমরা যাব। প্ল্যান অনুযায়ী সেভাবেই আমরা ঠিক করলাম যে আমরা কাশ্মীরে ঘুরতে যাব। তো সবকিছু এভাবে প্ল্যান অনুযায়ী হলো। তো আমরা কাশ্মীরের শ্রীনগরে গিয়ে পৌঁছালাম। তো পৌঁছানোর এক রাত আমরা ওখানে ছিলাম। তারপরে প্ল্যান করলাম যে পাশে সাইট সিন গুলো দেখবো, তারপরে স্পট গুলোতে গিয়ে ওখানে দরকার হলে এক রাত আমরা নাইট স্টে করবো। তো ওই অনুযায়ী আমরা সবকিছু প্ল্যান করলাম। তো পরের দিন সকালবেলা আমরা রওনা হয়ে গেলাম। তো রাসেল ভাই, আমি জায়গাটার নাম বলতে চাচ্ছি না। তো ওই জায়গায় আমরা যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম এবং রওনাও হয়ে গেলাম। তো যেতে রাসেল ভাই 2.5-3 ঘন্টা লেগে যায়। তো ওই অনুযায়ী আমরা দুপুরবেলায় গিয়ে ওখানে পৌঁছলাম। তো ছোট্ট একটা শহর, বেশ ওই জায়গাটা অনেক ভিড় ছিল। তো আমাদের ড্রাইভারকে আমরা বললাম, আমাদের ড্রাইভার প্লাস গাইড একজনই, ড্রাইভারই গাইড আমাদের আছে। তো তাকে বললাম যে তুমি আমাদের জন্য একটা কম রেঞ্জের একটা হোটেল দেখো, যেহেতু আমরা এখানে সারাদিন ঘোরাঘুরি করবো, রুমে থাকবো না, একটা দামি হোটেলের দরকার নেই। তো গাইড আমাদেরকে বললো যে ম্যাডাম, আমার পরিচিত একটা হোটেল আছে, যদি আপনারা চান তাহলে দেখতে পারেন, হয়তো বা আপনাদের ভালো লাগতে পারে। তো বাকি সব ফ্রেন্ডরা ডিসাইড করলো যে আচ্ছা ঠিক আছে, আমরা দেখি গিয়ে যদি ভালো লাগে তাহলে আমরা থাকবো, না ভালো লাগে চলে আসবো। তো ওইভাবে আমরা রওনা হয়ে গেলাম। তো সেটা হচ্ছে শহর থেকে একটু দূরে, পাহাড়ের উপরে। তো ওইভাবে যেতে বেশ 25 মিনিট লাগবে। তো ওইভাবে আমরা রওনা হয়ে গেলাম যাওয়ার জন্য। তো ওই হোটেলটা হচ্ছে 3 তলা একটা হোটেল, পাহাড়ের উপরে। হোটেলের মেন গেট থেকে ভিতরে ঢুকেই সামনে বিশাল একটা লন থেকে একটু দূরেই হচ্ছে হোটেলটা। ডান সাইডে গার্ডেন, বা সাইডে গার্ডেন, সোজা তাকালে একটা পাহাড়, পাহাড়ের উপরে বরফ, মানে অপরূপ এক দৃশ্য দেখে আমাদের সবার আমরা মুগ্ধ হয়ে গেলাম। এত ভালো লাগলো আমাদের হোটেলটা দেখে, মনে হচ্ছে আমরা কোনো সুইজারল্যান্ডের কোনো জায়গায় চলে আসছি, এরকম মনে হচ্ছে। আমরা সবাই খুব খুশি। তো লনের মাঝখানে একটা চেয়ার টেবিল ছিল, তো আমরা এখানে সবাই গোল করে বসলাম। তো এর মধ্যে একটা ফ্রেন্ড ভিতরে গিয়ে কথা টথা বলে রুম টুম ঠিক করে আসছে আর কি। তো যাই হোক, আমি আমার ফ্রেন্ডদেরকে বললাম যে তো কিছুক্ষণ বসার পরে ওরা ছবি টবি তুলছে। আমি ওদেরকে বললাম যে তোমরা বসো, আমি একটু ওয়াশরুমে যাবো আর একটু রেস্ট নেবো। এই বলে আমি উঠে হোটেলের দিকে গেলাম। তো আমি যখন লবিতে ঢুকলাম রাসেল ভাইয়া, লবিটা ছিল একদমই শুনশান, কোন রকম সাউন্ড ছিল না, কোনো একটা মানুষ ছিল না, কিছুই ছিল না।
আর আলোটাও কেমন জানি হালকা আলো জ্বলছে লবিতে। তো দেখেই জানি কেমন জানি একটা মনে হচ্ছে কোনো হরর মুভিতে দেখা যায় যে বাংলোগুলোতে যেরকম লাগে ওরকম আমার কাছে কেন জানি এরকম একটা মনে হলো। তো যাই হোক, এরকমই হয়তো ওই ওই জায়গায় এরকমই থাকে হয়তো বা আমার কাছে মনে হয়। তো আমি একবার ডানে বায়ে তাকালাম যে কাউকে দেখা যায় কিনা, জিজ্ঞেস করবো যে সিঁড়িটা কোন দিকে। তো ডানে বায়ে কাউকে দেখতে পেলাম না। ডানে বায়ে যেটা দেওয়ালে দেখতে পেলাম, দেখা গেল হরিণের মাথা, বাঘের মাথা, তারপরে কুকুর টাইপের কিছু একটা হবে, শিয়াল কুকুর কিছু একটা হবে, ওগুলোর মাথা। তো দেখে আমার জানি কেমন লাগলো, ভালো লাগেনি দেখে। তো যাই হোক, আমি ওগুলো কেয়ার না করে আমি সিঁড়ি কোন দিকে সেটাই দেখার চেষ্টা করলাম। তো ভিতরে ঢুকতে দেখলাম বাম দিকে সিঁড়ি। তো সিঁড়িটা হচ্ছে রাসেল ভাইয়া কাঠের পাটাতন করা। তো আমি সিঁড়ির দিকে রওনা হলাম। আমি সিঁড়িতে উঠবো, ঠিক ওই মুহূর্তে আমার কাছে মনে হলো যে আমার পিছনে কেউ একজন আমার সাথে আসছে। তো আমি পিছনে ঘাড় ঘুরে তাকালাম, দেখলাম যে না, কেউ নেই। ভাবলাম যে এটা হয়তো আমার মনের ভুল বা আমি হয়তো টায়ার্ড, এই জন্য মনে হচ্ছে। তো আমি সিঁড়ি দিয়ে রাসেল ভাই আমি উপরের দিকে উঠছি। তো সিঁড়িতে যেহেতু কাঠের পাতাতল, একটু সাউন্ড হয় হাঁটতে গেলে। যদিও আমার যেটা পড়া ছিল সাউন্ড হওয়ার কথা না, তারপর আমার মনে হচ্ছে যে আমি একটা সাউন্ড পাচ্ছি। তো যাই হোক, আমি দোতলায় ওঠার পরে আমার মনে হলো পুরা দোতলাটা অন্ধকার। কেমন জানি একটা আলো আঁধারি, কেমন জানি একটা শুনশান একটা ভাব। তো আমি দোতলাটা ক্রস করে আমি তিনতলায় উঠে গেলাম, যেহেতু আমাদের তিনতলা আমাদের রুমটা ছিল। তো তিনতলা ওঠার পরে করিডোরে রাসেল ভাই পুরাটাই কার্পেটিং করা ছিল, কাজে ওটার উপরে হাঁটলেও কোনো সাউন্ড হওয়ার কথা না। তো যাই হোক, আমি হাঁটছি, কিন্তু আমার মনে হচ্ছে আমার পিছনে কেউ একজন আছে এবং হাঁটার আওয়াজ পাচ্ছি। তারপরও আমি এদিক ওদিক তাকালাম, দেখলাম যে কোনো একটা মানুষকে আমি দেখতে পাচ্ছি। তো তারপরও ভাবলাম যে এটা হয়তো আমার মনেরই ভুল। তো সবকিছু উপেক্ষা করে আমি ওগুলা মাথায় না রেখে আমি আমার রুমে ঢুকলাম। রুমে ঢুকে রীতিমতন আমি ভয় পেয়ে গেলাম রাসেল ভাই। রুমটা ছিল অসম্ভব গরম একটা রুম, এত গরম মনে হচ্ছে রুমের মধ্যে কেউ রুম হিটার চালিয়ে রেখেছে। তো আমি আমার যখন মনে হলো, মাথায় স্ট্রাইক করলো যে সাধারণত এসব জায়গা ঠান্ডার জায়গা, আর এটা ছিল একদমই ঠান্ডা একটা জায়গা। তো এই জায়গায় সাধারণত দিনের বেলায় কোনো রুম হিটার না, একমাত্র রাতে ছাড়, তাও চাইতে হয় রাতের বেলা। তো হঠাৎ করে এত গরম কেন লাগবে? আর একটা জিনিস হচ্ছে, আমাদের তিনতলার রুমটা ছিল একদম কর্নারে ব্যাক সাইডে। তো যাই হোক, আমি ঢোকার পরে জানালার কাছে গেলাম, জানালাটা খোলার চেষ্টা করলাম। জানালায় রাসেল ভাই কোনো রকম গ্রিল ছিল না, কাঠের ফ্রেম করা, গ্লাস বসানো, বাস এইটুকুই। তো আমি জানালাটা খুলে দেওয়ার চেষ্টা করলাম, জানালাটা খুললামও, একটু হালকা খুললাম, ভাবলাম যে ঠিক আছে গরম ভাবটা চলে যাক। তো জানালার দিকে তাকাতে আমার খুব ভালো লাগলো, পিছনে ঝর্ণার পানি নিচ দিয়ে যাচ্ছে অনেক আওয়াজ করে, পানির আওয়াজ করলো, খুবই ভালো লাগলো দেখে। তো যাই হোক, আমি ওয়াশরুম হয়ে রুমে ঢুকলাম। উম, ভাবলাম যে একটু রেস্ট করে তারপরে নিচে নেমে যাবো। আসলে আমি মাথায় স্কার্ফ কাভার করি, আমি এই যে আমার মাথায় যে স্কার্ফ ছিল, তবে ওই অবস্থায় শুয়ে যাই বিছানায়। তো শুয়ে চোখটা জাস্ট খালি বন্ধ করে রাসেল ভাই, আমার ঘুমও আসে নাই, জাস্ট চোখটা বন্ধ করে চিন্তা করলাম যে কোথা থেকে কোথায় চলে আসি। জাস্ট এটুকুন ভাবা আমার মানে ভাবতে শুরু করলাম কি শেষও হয় না রাসেল ভাই। তার আগেই আমার মনে হলো যে পিছন থেকে আমার চুল ধরে টেনে বিছানা থেকে টেনে চেয়ে নেমে আমাকে জানালার কাছে নিয়ে যাচ্ছে রাসেল ভাই। আমার কাছে মনে হলো যে আমার সাথে কি হচ্ছে এবং কি ঘটছে। আমি তো ভয়ে এক চিৎকার, এত যদি আমি চিৎকার করা শুরু করলাম, কিন্তু আশেপাশে আমি কোনো মানুষকে খুঁজে পেলিনি এবং আমার চিৎকার কেউ শুনলো না রাসেল ভাই। এই অবস্থা চলতে লাগলো। তো আমাকে যখন সে চেয়ে নিয়ে যাচ্ছে জানালার কাছে রাসেল ভাই, তখন আমার মনে হলো যে আমার দোয়া পড়া দরকার। আর আপনি হচ্ছে জানেন ওই সময় আসলে দোয়াটাও ঠিক মতন আসে না। আমার ক্ষেত্রে তাই হলো, ভুল হোক যাই হোক, আমি দোয়া পড়ে যাচ্ছি রাসেল ভাই। আমার মনে যত দোয়া ছিল আমি সব পড়া শুরু করে দিই। দোয়া পড়তে আমি অলরেডি জানালার কাছে চলে গেছি রাসেল ভাই। আমার মনে হচ্ছে আমি হাত থেকে চিল করতেছি, তাকে আমি কাউকে দেখতে পাচ্ছি না। তো ওই অবস্থায় আমি দোয়া পড়া পড়তে হঠাৎ করে দেখছি মাথার থেকে মনে হলো চুলটা কেউ ছেড়ে দিল আমার। তো চুলটা ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি আর পিছন দিকে তাকানোর শক্তি বা কোনো কিছু আমার ছিল না রাসেল ভাইয়া। আমি সাথে সাথে দৌড় দিয়ে আমি নিচে নেমে চলে আসছি। তো
তো নিচে আসার পরে আমি রীতিমতন প্রচন্ড ভয় পেয়ে যাই। তো নিচে আসার পরে আমি আমার বান্ধবীদেরকে শেয়ার করতে যাবো, তখন আমার একটা ফ্রেন্ড বলে উঠলো যে আজকে আরেকটা ফ্রেন্ডের সাথে একটা অনেক বড় একটা ঘটনা ঘটে গেল। আমি একটু অবাক হয়ে বললাম যে কি ব্যাপার, কি ঘটনা, তার সাথে? তো বললো যে আমাদের ওই ফ্রেন্ডের সাথে কি হয়েছে। তো সে হোটেলের পাশে একটা গার্ডেন আছে, গার্ডেনের মধ্যে হাজারো ফুলের, পাহাড়ি ফুলে ভর্তি, বিভিন্ন কালারের। তো সে ওখানে গিয়েছে ছবি তোলার জন্য। তো সে ছবি সে নিজেই তুলবে, সেলফি তুলবে। তো ও যখন সেলফি তুলছিল তখন ও দেখতে পাচ্ছিল ওর সামনে একটু দূরে চারটা কুকুর দাঁড়িয়ে আছে। তো প্রথমে কুকুরগুলোকে দেখে ও একটু ভয় পেল, তারপরে ভাবলো যে আমি দুটো ছবি নিয়ে আমি চলে যাবো, দাঁড়াবো না। তো এই ছবি নিতে নিতে কুকুরগুলো ওকে ঘেরাও করে ফেললো এবং ওর কাছে চলে আস। ও তখন কুকুরকে তাড়ানোর জন্য হিস হিস আওয়াজ করতেছিল, কোনোভাবেই সরছিল না কুকুরগুলো। তখন সে চিৎকার দিয়ে ওঠে। তো চিৎকার দেওয়ার মানে ওর আওয়াজ কেউই শুনতে পাচ্ছিল না। তো এর মধ্যে আমাদের একটা ফ্রেন্ড খেয়াল করলো যে কেউ একজন আওয়াজ করছে। তো সে দৌড়তে ওখানে গিয়ে দেখে যে আমার ফ্রেন্ড চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বলে। তো আমার ওই ফ্রেন্ডটা তারপরে দুজনকে, আমাদের যে ড্রাইভার ছিল তাকে নিয়ে আসলো, আরেকজন ক্যাবটেকারকে নিয়ে গেল। ক্যাবটেকারকে নিয়ে যাওয়ার পরে তো ওরা যাওয়ার পর পরই কুকুরগুলো আস্তে করে চলে গেল। তো ও তখন ওখান থেকে ফিরে আসলো। ও ভেবেছিল যে আমি ওখানেই শেষ, আমি আর আমার বোধ আর ফেরা হবে না বাংলাদেশে, আমি বোধ ওখানেই মারা যাবো। ও এত বেশি ভয় পেয়ে গিয়েছিল। তো ওকে চেয়ারে বসে ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো সবাই, যে না কিছু হয়নি বা কিছু। আর ওখানকার যে কেয়ারটেকার ছিল, যে আমাদের ড্রাইভার ছিল, সে বলছে এগুলো জংলি কুকুর। কিন্তু রাসেল ভাইয়া, প্রশ্ন হচ্ছে আমার, যদি জংলি কুকুরই হয়, জংলি কুকুর তো কাউকে ভয় পাওয়ার কথা না, কেউ গেলে ওখান থেকে চলে যাওয়ার কথা। আর অত বড় বড় কুকুর ওখানে অ্যাটাক করবে, ও তো চিন্তা করবে না যে কে আসবে, আসার অপেক্ষা তো করবে না। তো যাই হোক, এভাবে গেল। তখন আমি আমার ফ্রেন্ডের কাছে আমার কথাটা শেয়ার করলাম, আমি বললাম আসলে। তো বলার পরে ওরা খুব একটা আমার কথার পাত্তা দিল না, বললো যে না, হয়তোবা তুমি টায়ার্ড ছিলে, এই জন্য হয়তোবা তোমার কাছে মনে হয়েছে। তো আমি আর কথাটা অতটা গুরুত্ব না দিয়ে আমি চুপ হয়ে গেলাম। সবচেয়ে মজার ব্যাপার কি রাসেল ভাইয়া, এটা একটা 3 তলা হোটেল ছিল, কিন্তু 3 তলা হোটেলে একমাত্র আমরা এই কয়েকজন ফ্রেন্ড ছাড়া আর একটা মানুষও নাই। তার মধ্যে একজন কেয়ারটেকার আছে, একজন আমাদের যে গাড়ি ড্রাইভার সে, আর কোনো একটা মানুষ নাই। পুরাটা হোটেল একদম শুনশান। তো এভাবে ওই মুহূর্তে সন্ধ্যা হয়ে গেল, প্রায় রাত হয়ে আসছে। তো আরেকটা ঘটনা, সেটা হচ্ছে কি রাসেল ভাইয়া, যে ঘটনাটা আমার ফ্রেন্ডের সাথে ঘটলো, ওর সাথে ঘটার কিছুক্ষণ পরে আমার সাথে ঘটনাটা ঘটলো। আমি যখন নিচে নামি তখন আমি ঘড়ির দিকে তাকায় দেখি রাসেল ভাই 5টা বাজে, বিকাল 5টা বাজে। আর আমার তার 15 মিনিট আগে আমার বান্ধবীর সাথে ঘটনা পরে ঘটেছে। তা আমি ওটা মেলানোর চেষ্টা করিনি রাসেল ভাই। আমরা ডিসাইড করলাম যে পরের দিন সকালবেলা আমরা হোটেল ছেড়ে দিব। তো আমরা রাতটা কোন রকম হোটেলে কাটালাম। আমরা হোটেলের রুম থেকে বের হইনি, আমরা সবাই রুমে ঢুকে গেলাম এবং এক রুমে আমরা সব ফ্রেন্ডরা ছিলাম। তো এইভাবে রাত পার করে আমরা সকালবেলা তৈরি টরি হয়ে গেলাম, আমরা বের হয়ে যাবো, হোটেল থেকে একবারে বের হয়ে আসবো। তো এইভাবে আমরা রেডি হয়ে গাড়িতে উঠে আমরা চলে আসলাম। তো আমাদের ড্রাইভার বললো যে ম্যাডাম, আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাই, আপনাদের ভালো লাগবে, ছবি টবি তুললে ভালো লাগবে। তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে, আমরা তো চলেই যাবো শ্রীনগরে, তাহলে আমরা একটু ছবি টবি তুলেই যাই। তো সে আমাদেরকে ওই জায়গাটায় নিয়ে গেল, সে ফেমাস একটা জায়গা। তো যাই হোক, তো ওখানে গিয়ে সবাই ছবি টবি তুলছে, কেউ সেলফি তুলছে, কেউ কারো ছবি উঠিয়ে দিচ্ছে। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আমাকে একটা ছবি উঠায় দাও তোমরা। তো সরি রাসেল ভাই, তার মাঝখানে একটা কথা আমি মিস করে গেছি। সেটা হচ্ছে গিয়া, রুমে যখন যাই রাসেল ভাইয়া, আমার মাথার যে স্কার্ফ ছিল, ওই স্কার্ফটা জানালার পাশে পড়া ছিল। তা আমার কথা হচ্ছে, আমি বিছানায় শুয়েছিলাম, আমার স্কার্ফ জানালার পাশে যাওয়ার কথা না। তো আমি আমার মধ্যেই রেখে দিলাম, আমি আর কাউকে শেয়ার করিনি। তো যাই হোক রাসেল ভাই, আমরা ওখানে গেলাম, ওখানে গিয়ে আমরা ছবি তোলার প্রিপারেশন নিলাম। তো আমি মাত্র দাঁড়ালাম, আমি যে জায়গাটা ছবি তুলবো তার পিছনে প্রচন্ড স্রোতে পানি যাচ্ছে, পাহাড়ি ঝর্ণার পানিগুলো যাচ্ছে এবং খুবই স্রোত, মানে এত বেশি স্রোত যাচ্ছে। ওখানে একটা জিনিস পড়লো,
সেকেন্ডের মধ্যে নিয়ে যাবে স্রোত। তো যাই হোক, আমি একটু দূরে ডিস্টেন্স রেখে আমি ভাবলাম যে একটা ছবি তুলবো। তো আমি পাথরের উপরে বসিও নাই রাসেল ভাই, বসার জন্য মানে ওখানে প্রিপারেশনও নেই যে আমি বসবো। তার মধ্যে হঠাৎ করে রাসেল ভাই, আমার মনে হলো আমাকে পিছন থেকে কেউ ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিল রাসেল ভাই। আমার মনে হলো যে আমি আর নাই, আমি শেষ। আমি আমার নিজেকে বাঁচাবো নাকি আমার ব্যাগ বাঁচাবো, কারণ ব্যাগের মধ্যে আমার পাসপোর্ট ছিল। এই অবস্থায় রাসেল ভাই আমি পড়ে গেলাম। শুধু আল্লাহর রহমত ছাড়া কিছুই না, এখানে আল্লাহ আমাকে রক্ষা করেছেন। ওখানে একটা পাথর ছিল বলে পাথরে লেগে পাথরের সাথে বেজে আমি আটকে গেলাম রাসেল ভাই। তো আমি প্রচন্ড ব্যথা পাই রাসেল ভাই, প্রচন্ড ব্যথা পাই। ব্যথার থেকেও আমি এত বেশি ভয় পাই রাসেল ভাই, আমি কাউকে বোঝাইতে পারবো না। আমি ভয়ের চোটে চিৎকার করা শুরু করে দিলাম। এত জোরে জোরে আমি চিৎকার করছি, আমি ভাবলাম যে আমার সাথে এটা কি ঘটছে। আগের দিন আমার সাথে কি ঘটনা ঘটলো আর আজকেই বা আমার সাথে কি ঘটনা ঘটছে। এর আগেও রাসেল ভাই আমার সাথে অনেক ছোট ছোট ঘটনা ঘটেছে, আমি ওগুলো কখনোই গুরুত্ব দিইনি বা আমি ওগুলো কখনো মাথায় রাখিনি। কিন্তু আমার লাইফে এটা একটা অনেক বড় একটা ঘটনা, হয়তোবা আমি ওইভাবে আপনাকে বোঝাতে পারিনি বা বলতে পারছি না। আমি এখনো বলছি, এখনো রাসেল ভাই আমি অনেক ভয়ে, মানে এখনো আমার সে ভয়টা যায়নি। তো যাই হোক রাসেল ভাই, ভালো লাগলে ঘটনাটা পড়ে শোনাবেন। ভালো থাকবেন। Bhoot FM. The night comes alive with Yes, the night comes alive with FM. আমি রাস্তাবাসীর সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম, এবং সেই সাথে আমাদের নতুন একজন অতিথি এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত হয়েছেন। একটু আগে আমরা কাশ্মীরে ঘটে যাওয়া একটা ঘটনা শুনছিলাম, এবং এখন যেটা করবো সেটা হচ্ছে আবারও চলে আসবো দেশে, এবং দেশের ঘটে যাওয়া একটা ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা আপনি শেয়ার করবেন। একটু কাছ থেকে বলতে হবে। জি, মোহাম্মদ মোস্তফা মিল্টন। তো যে ঘটনাটা আসলে আমার সাথে ঘটে যায় সেটা বেসিক্যালি হচ্ছে যে ঘটনাটা ঘটে 2010-এর শেষের থেকে 11 পর্যন্ত। তো হুম, এর পূর্বে আমি কিছু কথা বলতে চাই। আসলে ঘটনাটা শেয়ার করার পিছনে আমাকে যিনি ইন্সপায়ার করে আমার ছোট বোন মাহফুজা আঞ্জুম মৌসুম। তো হচ্ছে যে আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনা স্টার্ট হওয়ার পূর্বে কিছু ঘটনা বলতে চাই। সেটা হচ্ছে যে আমার একটা বড় ভাই ছিল, আমার নিজের ভাই। তো বেসিক্যালি যেটা হয় যে ওর জন্মের পরে 10 মাস পরে সে মারা যায়। এর মধ্যে যেটা ঘটনা ঘটে যায় যে ও যখন বাসায় ছিল, এটা আম্মুর কাছে শোনা আমার, যে ও শুয়ে থাকতো, মাথার উপরে দেখা যাচ্ছে যে কোথাও টুপি টাঙানো আছে, এটা চলে আসতো তার পেটে। সে জায়নামাজে শুয়ে থাকতো, বসে থাকতো। যে সেই সময় যে বসে থাকতো ওই সময় আসলে সে বুঝতে পারতো না, এই ধরনের কিছু ঘটনা ঘটতো। তো 10 মাস পরে যখন সে মারা যায়, মারা যাওয়ার পরে তো আমার বাবা নর্থ বেঙ্গল সুগার মিলে জব করে। তো আমাদের মসজিদের যে ইমাম সাহেব ছিল উনি বলেছিল যে মানে এর মধ্যে যেটা ঘটে যায় সেটা হচ্ছে যে আমার ভাইয়া মারা যাওয়ার মোটামুটি 4 বছর পরে আমার জন্ম হয়। তো আমার জন্মের পরে ইমাম সাহেব যিনি বলেছিল যে আমার বয়স যখন 18 বছর পার হবে তখন আমার সঙ্গে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। তো ঘটনাটা স্টার্ট হয় হচ্ছে 2010 সালে। আমি তখন এসএসসি কমপ্লিট করে এসএসসির জন্য রাজশাহীতে অ্যাডমিশন নেই। তো আমি যে হোস্টেলে থাকতাম এটা পূর্বে একটা আবাসিক হোটেল ছিল, পরবর্তীতে এটাকে হচ্ছে একটা মেস করে দেওয়া হয়। তো এখানে ঘটনাটা শুরু হয়। আমি প্রথমে যেটা হয়, আমার সামনের রুমে 2টা ভাইয়া থাকতো। তো ম্যাক্সিমাম সময় আমি তাদের রুমে আড্ডা দিতাম, তাদের সাথে কথা বলতাম। তো কোনো এক রাত্রে আমরা বিভিন্ন বিষয় নিয়ে, এই ধরনের বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিলাম। এর মধ্যে ওনারা বলে আমাকে, মজা করে হোক আর যেভাবে হোক, যেটা বলে যে এই মুহূর্তে যদি তুমি রুমে যেয়ে দেখো, তোমার রুমের মধ্যে একটা কালো বিড়াল দাঁড়িয়ে আছে, তোমার দিকে তাকিয়ে আছে। তো আমি জানি না এটা আমার ভুল ছিল কিনা, সত্যি রুমে যখন রাত্রে ব্যাক করি এরকম একটা সিনারিও আমার সাথে ঘটে। তো আমার যিনি রুমমেট ছিল উনি অনেক ধার্মিক একজন ব্যক্তি ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ইউআইটিএস ইউনিভার্সিটির একজন এমপ্লয়ি ছিল সে। তো ওনাকে আমি বিষয়টা, মানে আমি যখন জিনিসটা ঘটে আমার সাথে, ঘটনাটা আমি এটা দেখার পরে দেখি একটা বিড়াল আমার গেটের
দরজায় দাঁড়িয়ে আছে পা দিয়ে এবং আমার দিকে তাকিয়ে আছে। তো আমার রুমমেটকে আমি বেশ কয়েকবার ডাকি, উনি আসলে কোনো রেসপন্স করে না। না করার পরে আমি ওনাকে আরো ডাকার চেষ্টা করি। এক মুহূর্তে উনি যখন সজাগ হয়, যা হওয়ার পরে যেটা হয় যে উনি আমাকে রুমের লাইট জ্বালায় এবং জিনিসটা দেখে। আসলে কিছুই দেখি না, আমিও দেখি না, সেও দেখে না। পরে হঠাৎ করে যেটা দেখি, কোনো একটা কিছু হচ্ছে যে রুম থেকে বের হয়ে যায়। সেও বিষয়টা ফলো করে এবং সে আমাকে বলে যে আমি যতদিন এখানে আছি আপনার কোনো সমস্যা নেই। তার ঠিক 2 মাস পরে আমি আমার হোস্টেলটা চেঞ্জ করি। আমি পরবর্তীতে যাই রাজশাহীতে পরিচিত একটা ছাত্রাবাস, বিশাল ছাত্রাবাস, সেখানে ছিলাম 4 তলাতে। তার 4-5 মাস পরে হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাই, প্রচুর পরিমাণে জ্বর, প্রায় 104 ডিগ্রির মতো। তো যখন বেসিক্যালি জ্বরটা আসতো, আমার গা কাঁপুনি দিয়ে জ্বর আসতো এবং এত পরিমাণ শরীরটা কাঁপতো যে আমাকে একজন মানুষ ধরে রাখতে পারতো না, প্লাস আমার শরীরের সঙ্গে সঙ্গে আমার পেট পর্যন্ত কাঁপতো। আচ্ছা, এইভাবে হোস্টেলে আমার প্রায় 10 দিনের মতো কাটার পরে আমি বাসায় চলে আসি। বাসাতেও প্রায় 15-20 দিনের মতো আমি সেম অবস্থাতেই ছিলাম। আমার টোটালি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, টোটালি বেডে। এই সময়টাতে আমাকে ফুড স্যালাইন দিয়ে রাখা হয়। আস্তে আস্তে যখন আমার কন্ডিশন আরো খারাপ হতে থাকে, দেন হচ্ছে যেটা হয়, আমাকে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে অ্যাডমিট করা হয়। আচ্ছা, সেখানে আমার অবস্থাটা আরো বেশি মানে ডে বাই ডে অবস্থাটা খারাপ হতে যাচ্ছে আমার। তো আমি এখানে হসপিটালে অ্যাডমিট হওয়ার পরে প্রায় 5 ডেজ এর মতো টোটালি সেন্সলেস ছিলাম। ওই আচ্ছা। সময় যে ঘটনাগুলো ঘটে, এগুলো হচ্ছে আমার আম্মু কিংবা ফ্যামিলি মেম্বারদের সাথে শোনা আর কি অবস্থায় ছিলাম আমি। তো আমার এক দাদু আছে, কি দূর সম্পর্কের রিলেটিভ আমাদের। হুম। তো উনি বিষয়টা শুনে যে আমি হসপিটালে অ্যাডমিট, শোনার পরে উনি আমার খালামণির কাছ থেকে ঘটনাটা শোনার পরে উনি রাজশাহীতে আমাকে দেখতে আসে হসপিটাল। তো প্রথম যেদিন উনি রাজশাহীতে আসে, উনি আসার পরে ওই দিনটা হচ্ছে যে আসলে আমি মোটামুটি কিছুটা সুস্থ ছিলাম, কারণ উনি আমাকে আসার পরে তেল পরিয়ে দেয় এবং পানি পরিয়ে দেয়। উনি দেওয়া তেলটা আমি মাখি, দেন আমার ওই দিনটা ফার্স্ট জ্বর ছাড়ে, রাত্রে আমি খাওয়া দাওয়া করি, মোটামুটি সুস্থ। দেন আমি আরো কিছুদিন হসপিটালে ছিলাম, আমাকে রিলিজ করা হয় আরো কিছুদিন পরে। এর মধ্যে একটা ঘটনা যেটা ঘটে যায়, আস্তে আস্তে আমি সুস্থ হতে থাকি। দাদু চলে যায় বাসায়, ডাক্তারের ট্রিটমেন্ট চলছে, পাশাপাশি উনি যেগুলো দিয়ে যায় এগুলো কন্টিনিউ ব্যবহার করি। হঠাৎ আমি রিলিজ হওয়ার ঠিক 2 দিন আগে আমি যে কেবিনে ছিলাম, আমার কেবিনে আরেকজন পেশেন্ট অ্যাডমিট হয় ঠিক সকাল 10টা বাজে। তখন আমি মোটামুটি সুস্থ, খুব বেশি না, মানে একা একা চলাফেরা করতে পারি না, বাট আমি সবকিছু বুঝতে পারছি, সেন্সও আছে, এরকম একটা অবস্থা। এই সময়টাতে যেটা হয় যে পেশেন্টটাকে অ্যাডমিট করার পরে সকাল 10টায় ওনাকে অ্যাডমিট করে 12টার দিকে উনি মারা যায়। উনি অনেক সিনিয়র ছিল, অনেক এজ ছিল ওনার। তো উনি মারা যায় ঠিক ওই দিন সন্ধ্যায়। আমি সন্ধ্যার দিকে কিছু একটা দেখি, আমি জানি না আসলে অসুস্থতার কারণে দেখি কিনা, বাট কিছু একটা দেখি। সেটা হচ্ছে মাগরিবের আজানের ঠিক পূর্বে আমার আম্মু সামনের কেবিনের আন্টির সঙ্গে কথা বলছিল। রুমে আমি একাই ছিলাম, বেডে শুয়েছিলাম। তো আব্বু এবং আঙ্কেল যায় হচ্ছে আমার জন্য ওষুধ আনতে, আর কেউ ছিল না। আম্মু ঠিক গেটের কাছে দাঁড়িয়েছিল, গেট থেকে আমার বেডটা খুব কাছে। তো আমি যেটা দেখি, আমি শুয়ে আছি, এমন অবস্থায় দেখি কোনো একজন মহিলা, আমি তার ফেসটা ঠিক আসলে আমার ফেসটা আমার এখনো মনে আছে। তো উনি হচ্ছে আমার ঠিক পায়ের দিকটাতে দাঁড়িয়ে আমাকে ডাকছে এবং বলছে, হসপিটালের পরিবেশ তো অনেক খারাপ, চলো তুমি আমার সাথে আমার বাসায়, সেখানে তোমার ট্রিটমেন্ট হবে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তো আমি নাকি বিভিন্ন ভাবে ওনাকে বকাবকি করি, জিনিসটা আসলে আমি ফিল করি না, আমার আম্মু যেটা বলে। আমি অনেক বকাবকি করছিলাম। দেন এক সময় আম্মু গেটের বাইরে থেকে ভিতরে আসার পরে যেটা হয় যে আমার গায়ে হাত দেয়, দেন ওই সময়টাতে হচ্ছে ওনাকে আমি আর দেখতে পাই না। এর কিছুদিন পরে হসপিটাল থেকে আমাকে রিলিজ দেওয়া হয়। রিলিজ দেওয়ার পরে আমি বাসায় আসার পরে প্রায় 3 মাসের মতো টোটালি বেড রেস্টে ছিলাম, বেড থেকে উঠতে পারি না, আচ্ছা, শারীরিক কন্ডিশনটা মানে এমন ছিল। তো আমি বেড রেস্টে থাকার অবস্থা, আমার ট্রিটমেন্ট চলছে, ডক্টর যে মেডিসিন গুলো দেয় এগুলো আমি কন্টিনিউ করছি। পাশাপাশি আমি হসপিটাল থেকে রিলিজ হয়ে আমাকে নিয়ে যাওয়া হয় আমার নানুর বাসা হচ্ছে বাঘাতে, সেখানে রাজশাহী বাঘা, সেখানে নিয়ে যাওয়া হয়। তো সেই জায়গাটাতে দাদু আমার হচ্ছে যে পানি পড়া দিয়েছিল, উনি কন্টিনিউ আমাকে দেখতে আসে, বা উনি আসে, প্রায় দেখা হয়, উনি আসছে। এক পর্যায়ে আমি বাসায় চলে যাই। দেন মোটামুটি যখন 3 মাস পরে সুস্থ আমি, তখন আমি পুনরায় আবার হোস্টেলে ব্যাক করি, সেই বিশাল ছাত্রাবাসে। এখানে যাওয়ার পরে বেসিক্যালি হয়, দাদু আমাকে যেটা বলেছিল, কিছু জিনিস খাবারের জন্য নিষেধ করেছিল, প্লাস কোনো মানুষ যদি মারা যায় সে বাড়িতেও যেতে নিষেধ করেছিল। তো হোস্টেলে যাওয়ার পরে যেটা হয়, ওনার নিষেধ করা কিছু খাবারের মধ্যে যেটা ছিল গরুর মাংস। তা আমি কোনো এক রাতে ডিনারে গরুর মাংস খাওয়ার পরে ওই রাতটাতে আমার আবারও পুনরায় জ্বর আসে, সেই কাঁপুনি দিয়ে জ্বর আসে। প্রায়
3 থেকে 4 দিন সেম অবস্থা ছিল আমার, জ্বর কোনোভাবেই কমে না, কোনো মেডিসিনে কাজ করছিল না। দেন আমি আবার বাসায় চলে আসি। বাসায় আসার পরে আম্মু যখন বিষয়টা দেখে, দাদুকে আবার ইনফর্ম করে, উনি আমাদের বাসায় আসে। উনি যখন আমাদের বাসায় আসে, দেন ওই যে দিনটাতে আসে ওই দিনটাতে আমি আবার সুস্থ। দেন ওনাকে ফ্যামিলি থেকে জিজ্ঞেস করা হয় আসলে বিষয়টা কি। তো উনি যেটা বলে যে কোনো একটা খারাপ জিন, যে কিনা হচ্ছে যে যার সঙ্গে আমার কোনো না কোনো ভাবে মিট হয়েছে কিংবা কোনো না কোনো ভাবে সে আমার কাছে আসছে, উনি এখন আমার কাছে থাকে এবং ওনার জন্য যে বেসিক্যালি প্রবলেম গুলো আমি ফেস করছি, এরকম একটা কিছু বলে উনি। তো দাদু যখন চলে যায় কিংবা দাদু চলে যায়, আমি অসুস্থ হয়ে যাই, উনি থাকলে মোটামুটি সুস্থ থাকি। প্লাস ওনার যে নিষেধগুলো ছিল এগুলো যদি কোনো কিছু মানে না মানা হয়, সেক্ষেত্রে আমি আবারও অসুস্থ হই। আমি আবারও ব্যাক করি হোস্টেলে। 3rd টাইম আমি সেম ভাবে আবারও অসুস্থ হই, হুম। সেম একটা ভুলের কারণে। তো অসুস্থ হওয়ার পরে যেটা হয় যে আমি আবারও বাসায় আসি। দেন আমার পাশের বাসার একজন আঙ্কেল ছিল, উনি বেসিক্যালি উনাকে কবিরাজ নামে সবাই চিনতো। উনি অনেক কিছু জানতো অবশ্য, তো উনি অনেক মানুষের ট্রিটমেন্টও করতো। তো উনি বিষয়টা জানার পরে আমাদের পাশে, আমরা কোয়ার্টারে থাকতাম, পাশের বাসাতে থাকতো, ওনার নাম ছিল মান্নান, উনি মারা গিয়েছে। তো বিষয়টা জানার পরে উনি আম্মুকে বলে যে আচ্ছা ঠিক আছে, যে আমি দেখতে চাই। তো উনি আমাকে দেখে। এর মাঝখানে যেটা একটা ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে দাদু আম্মুকে বলে যে আমার যে সমস্যা, এটা থেকে যদি এটা সম্পূর্ণ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে আমাদের গ্রামের বাসায়, মানে আমার নানুর বাসা যেটা, কিংবা আমাদের স্থানীয় বাসা যেটা বাঘাতে, সেখানে একটা অনেক পুরনো মসজিদ আছে। তো দাদু যেটা বলে সেখানে হচ্ছে গরিব মানুষকে তো খাসি মানে ছাগল জবাই করে খাইয়ে দিতে বলে গরিব মানুষদের। তো এটা আম্মু দেয়। প্লাস আরেকটা জিনিস যেটা বলে, যেটা আস্ত মানে জীবিত 2টা ছাগল ছেড়ে দিতে বলে, এবং আচ্ছা। সেটা হতে হবে সাদা কালারের। তো এই জিনিসটা আসলে অ্যাভেলেবেল পাওয়া যায় না, সাদা কালারের যে ছাগলটা বেসিক্যালি। তো এর জন্য আম্মু কিছুটা সময় নাই। এর মাঝখানে আমি 3rd টাইম আবার অসুস্থ হয়ে যাই। আচ্ছা। তো এরপরে যেটা হয় সেটা হচ্ছে যে ওই আঙ্কেল, পাশের বাসার যে আঙ্কেলের কথা বলছি, উনি বিষয়টা জানে। তো কোনো এক সন্ধ্যায় উনি আমাদের বাসায় আসে এবং আব্বুকে বলা হয় বাজার থেকে অনেক ধরনের মিষ্টি আনতে। উনি আমাকে বলে যে সন্ধ্যার সময় উনি নাকি আমাকে দেখবে। আর একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমার শোনা, আমি যদিও জানি না, আমি শিওর না, আমি এতটুকু বিলিভ করি যে জিন আছে। বাট আমি যে জিনিসটা জানতাম যে আমাদের পাশের বাসার যে আঙ্কেল, উনার কাছে নাকি জিন থাকতো, উনি নাকি জিন হাজির করতে পারতো এবং উনি অনেক দোয়া কালামও জানতো আর কি, এবং এগুলো নিয়ে বেসিক্যালি সে কাজ করতো। তো ওই আঙ্কেল আমাকে সন্ধ্যার সময় আসে, দেখে। তো উনাদের ভাষায়, কবিরাজের ভাষায় যেটাকে বলা হয় আসন, আমি জানি না আসলে আসনটা কি। তো আমাকে আসনে বসা হয় সন্ধ্যার সময়, আমার সামনে অনেক মিষ্টি থাকে। তো আমি ওই সময়টাতে যেটা ফিল করি যে সে কোনো একজনের সাথে কথা বলছে, আমি জানি না কার সাথে সে কথা বলছে। হুম। তো ওনার ট্রিটমেন্টের পরে মোটামুটি এখন পর্যন্ত 2011 থেকে এখন পর্যন্ত আমি সুস্থ। আমার কেউ যদি মারা যায়, সে বাড়িতে গেলেও আর কোনো প্রবলেম হয় না। আমি কন্টিনিউয়াসলি আমার নিষেধাজ্ঞাগুলো, আমি যেগুলো নিষেধ ছিল এগুলো করছি, কোনো সমস্যা হয় না। তো আপনার কি মনে হয় যে সেদিন যে আপনি যে আসনে বসেছিলেন, তখন কি ওই রুমে কারো উপস্থিতি টের পেয়েছিলেন? জি, আমি কারো উপস্থিতি ঠিক টের পাইনি, তবে আমি যে জিনিসটা ফিল করি হুম। যে আমি যখন ওনার সামনে বসেছিলাম, সেখানে হচ্ছে আমার আশেপাশে হচ্ছে আমার আম্মু ছিল, আমার বাবা ছিল, বাবার এক ফ্রেন্ড ছিল, উনি ছিল। তো আমার সামনে একটা প্লেট রাখা ছিল যেখানে অনেকগুলো মিষ্টি ছিল। তো আমি যে জিনিসটা ফিল করি যে কোনো এক সময় আমার শরীরটা অনেক ভারী হয়ে যায়, মনে হচ্ছে যে কোনো একটা কিছু আমার শরীরের উপরে আছে, আচ্ছা। অনেক ওয়েট হয়ে যায়, মানে নিজের ওয়েটটা থেকে মনে হয় যে আমার শরীরটা অনেক ভারী। তো আমি আচ্ছা। বসে থেকে এই জিনিসটা ফিল করি। Then কোনো একটা সময় আমার শরীরটা একদম পাতলা হয়ে যায়, সেই সময়টা আমার শরীরে ঘাম দিয়ে শরীরটা পুরোটাই পাতলা হয়ে যায়, এবার আপনি বুঝতে পারেন যে কোনো একটা পরিবর্তন কিছু ঘটলো একটা আপনার চেঞ্জ শরীরে। হচ্ছে আমার, এই জিনিসটা আমি Okay. ফিল করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা একটা এখন যেটা করবো সেটা ইমেইলে যাব এবং আমাদের কাছে মেইলে পাঠিয়েছেন এরকম একটা ঘটনা। আমি আশা করছি আপনাদের ভালো লাগবে, জানি না কেমন লাগবে, চেষ্টা করছি আপনাদের ভালো লাগানোর জন্য। যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আমি এর আগে অনেকগুলো ঘটনা পাঠিয়েছিলাম, তার মধ্যে 2টো আপনি পড়ে শুনিয়েছেন। প্রথমটা যখন আমি মাস্টার্সের শেষ পর্যায়ে মালয়েশিয়ায় ছিলাম 2015-তে, আর দ্বিতীয়টা আর পরবর্তীটা আমি যখন অস্ট্রেলিয়াতে পিএইচডি দ্বিতীয় বর্ষে ছিলাম। আজ আমি আরো 2টো ঘটনা পাঠাচ্ছি। সামনে 19 এপ্রিল, অর্থাৎ চলে গেছে সেটা, আমার পিএইচডি ফাইনাল। দোয়া করবেন যেন ভালোভাবে সম্পন্ন করতে পারি। আমার খালাতো ভাইয়ের ঘটনা এটা, 7-8 বছর আগের কথা। আমি তখন আইবিএ পাশ করে সবেমাত্র একটা নামকরা ব্যাংকে জয়েন করেছি।
একদিন আমাদের এক কলিগের সাথে কথা বলার সময় জিজ্ঞেস করলেন তিনি যে আমি কি জিন ভূত নিয়ে গল্প করতে আগ্রহী কিনা। আমার প্রথমে অনিচ্ছা প্রকাশ করলেও তার আগ্রহ দেখে বসলাম তার সাথে। সে অনেকগুলো ঘটনা বলল, কিন্তু তা আজ আলোচনা করব না। কয়েকদিন পর ওই কলিগ জিজ্ঞেস করলো, আপনারা কি জিন দেখেছেন কখনো? আমার সাথে এক জায়গায় যাবেন? এরপর শনিবার কিছু দেখাতাম। তার পিড়াপিড়িতে শেষ মুহূর্তে রাজি হয়ে গেলাম। পরের শনিবার ওই কলিগ আমাদেরকে মগবাজার এক সরকারি কলোনির এক বাসার পেছনে নিয়ে যান। ওইখানে একটা গ্যারাজের মতো একটা জায়গায় একটা রুমে বসতে বলেন এবং তখন এখানে কি হবে সে সম্পর্কে আইডিয়া দেন। এই ফ্যামিলির এক ছোট ছেলে ছোটবেলা থেকে অসুস্থ, দেশ বিদেশের অজস্র ডাক্তার তাকে দেখেছে, কেউ চিকিৎসা করতে পারেনি। এরপর তারা কারো কাছ থেকে খোঁজ পান এমন এক ব্যক্তির, তাদেরকে আশ্বাস দেন তিনি চিকিৎসার। কেমন হবে এই চিকিৎসা? উনি একজন জিন সাম্রাজ্যের রাজাকে চেনেন, যার মাধ্যমে এই চিকিৎসা হবে। প্রত্যেক শনিবার এই কক্ষে সেই রাজা আসেন রোগীর চিকিৎসা করার জন্য। আমাদেরকে সতর্ক করে দেওয়া হলো, আদেশ করা হলো চুপচাপ হয়ে যেতে, ওনাদের কোনো প্রশ্ন না করলে যেন কোনো কথা না বলি। ওনারা সবাই ওই রুমে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর জিনকে তলব করলেন তিনি, সবাইকে বললেন জিনের রাজা চলে এসেছেন, সবাইকে চুপ করতে। আমরা তখন শুনতে পাই বাইরে অনেক আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে অনেক লোক যেন বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ দড়াম করে রুমের দরজাটা খুলে যায় এবং একটি সবুজ আলো রুমের মধ্যে প্রবেশ করে। আলোটি কিছুক্ষণ রুমের চারিদিকে ঘুরে ফিরে একটি জায়গায় স্থিতিশীল হয়। আমরা হঠাৎ খুবই শীতল কণ্ঠে একজনের সালাম শুনতে পাই। যদিও একটু ভয় ভয় লাগতে থাকে, তাও সালামের উত্তর দেই। এরপর ওই শীতল কণ্ঠ চিকিৎসা বিষয়ক কথা বলতে থাকেন। যখন ওনাদের আলাপ শেষ হয়, জিন তলবকারী অনুরোধ করেন যে আজকে দুজন অতিথি আমাদের মাঝে এসেছেন, ওনাদেরকে একটু আশীর্বাদ করে দিতে। তখন দেখতে পাই আস্তে আস্তে সবুজ আলোটি আমাদের দিকে আসতে থাকে এবং খুব হঠাৎই ঠান্ডা এবং খুব খসখসে, মনে হয় 100 বছরের ওপরে এমন একজনের একটা হাত আমার মুখ ও মাথা স্পর্শ করে। আমার অবস্থা তখন বলার বাইরে, পুরো গায়ে কাঁটা দিয়ে উঠেছে, খুবই ভয় লাগছে, কিন্তু উঠতে পারছি না, উনি কি মনে করবেন ভেবে। তখন এই সবুজ আলো রুম থেকে বের হয়ে চলে যায়। আমি কারো সাথে কোনো কথা না বলে পড়ি কি মরি করে দৌড় দিয়ে রুমের বাইরে চলে আসি, থামি মগবাজার রেল গেটের সামনে এসে। কাহিনী এখানে শেষ না। এরপর থেকে আমি রুমে কিছু একটার উপস্থিতি ফিল করতে থাকি এবং কয়েকদিন পর যখনই রুম অন্ধকার হয়ে যেত, তখনই আবছা আলোতে খুবই লম্বা একজনের উপস্থিতি টের পেতে থাকি। ওনার খালি পা দেখা যায়, বাকি অংশ ছাদ ভেদ করে ওপরে চলে গেছে। কয়েকদিন এভাবে সহ্য করতে না পেরে মাকে জানাই। আম্মু এলাকার এক মুয়াজ্জিনের সাথে কথা বলেন, একটা কিছু ব্যবস্থা করেন। এরপর থেকে আর সমস্যা হয়নি। এর পরের ঘটনাটি প্রবাসী এক বাঙালির কাছ থেকে শোনা। অস্ট্রেলিয়ায় থাকেন তিনি। তখন আমি মাত্র পিএইচডি শেষ করতে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন পার্টের লোকালয়ে উঠেছি। প্রথমে কিছুদিন এক ফ্রেন্ডের সাথে রুম শেয়ার করে থাকতাম। কয়েকদিন যাওয়ার পরে ওই বাসা থেকে একটু দূরে একটা ফ্ল্যাট শেয়ার করে উঠি। জায়গাটা সুন্দর, কাছে একটা লেক আছে, সবুজে ভরা, ভালোই দিনকাল যাচ্ছিল। হঠাৎ একদিন রাতে সব উল্টে পাল্টে যায়। একদিন সারা দিন ভার্সিটিতে ল্যাব ওয়ার্ক করে রাত 10টা নাগাদ ফেরত যাচ্ছি বাসায়। আমার রুম আমি সব সময় লাইট অফ করে তালা মেরে আসি। আজকে বাসার কাছে এসে দেখি রুমে লাইট জ্বলছে। একটু অবাক হলাম, সকালে তাড়াহুড়া ছিল বলে হয়তো ভুলে লাইট অন করে যাব। যাই হোক, কিছু না মনে করে রুমে প্রবেশ করলাম। রাতের রান্না চুলায় দিয়ে বাসায় পরিবারের সাথে কথা বলে নিলাম, খেয়ে নিলাম, ঘুমাতে চলে গেলাম। রাত 1:30 দিকে হঠাৎ কারো ধাক্কায় ঘুম ভেঙে গেল। খুবই ভয় পেলাম। তড়িঘড়ি করে লাইট জ্বালিয়ে দেখি রুমে কেউ নেই। ভয়ে আর রাতে ঘুমাতেই পারলাম না, সারা রাত জেগেছিলাম। পরের দিন বাসার অন্যদের ব্যাপারটা বললে তারা হ্যালুসিনেশন বলে হেসে উড়িয়ে দেয়, কিন্তু আমার সাথে প্রতি রাতেই এমন চলতে থাকলো।
কখনো ধাক্কা মেরে উঠিয়ে দেয়, তো কখনো কম্বল ধরে টান দেয়। আবার হয়তো রাতে বাসায় কথা বলছি, পেছন থেকে মাথায় থাপ্পড় মারে। আমার বাসায় আমি কিছু বুঝতে দেই না। কয়েকদিন অতিষ্ঠ হয়ে এলাকার মসজিদের ইমামকে বিষয়টা জানাই। উনি বলেন তেমন কিছু না, কিছু সূরা পড়ে ঘুমাতে বলেন। আমি তার কথা মতো নিয়মিত সূরা পড়তে শুরু করি। এতে আমাকে কেউ শারীরিকভাবে আঘাত না করলেও রাতে আমি বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পাই। দূর থেকে কেউ যেন আমার নাম ধরে ডাকতে থাকে। এভাবে কয়েকদিন যাওয়ার পর বাংলাদেশের ফ্যামিলিকে ব্যাপারটা জানাই। তারা স্থানীয় এক হুজুরের সাথে কথা বলেন। সেই হুজুর খোঁজ নিয়ে বলেন যে আমার বাসার আশেপাশে সম্পূর্ণ কালো একটা বিড়াল আছে। ওই বিড়ালের সাথে কিছু একটা আছে। রাস্তায় যাকে আমি কোনো একদিন অসম্মান করেছি, সেই অশুভ শক্তি আমাকে ডিস্টার্ব করছে। এরপর আমি খোঁজ নিয়ে জানতে পারি আমার বাসার পাশের বাসাতে এই বিড়ালটা থাকে। হুজুর বলেছিলেন এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হলো বিড়ালটাকে দূরে সরানো না হয়, নিজে সরে যাওয়া। এখন পাশের বাড়ির বিড়ালটাকে তো সরানো এত সহজ না, তাই কয়েক সপ্তাহ পর নিজেই নতুন বাসা দেখে সরে পড়ি। এরপর থেকে আর কোনো ঝামেলা হয়নি। এই ঘটনাটির সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা, সেটি হচ্ছে আপনি চিন্তা করে দেখুন যে আপনি রুমে ঘুমাচ্ছেন, সেই সময় অচেনা কেউ অচেনা গলায় আপনার নাম ধরে ডাকছে। ব্যাপারটা কিন্তু খুবই ভয়ঙ্কর। যদি কেউ আপনার নাম ধরে আপনাকে রাতে ডাকে, এটা মেনে নেওয়া তো অসম্ভব ব্যাপার, তাই না? আমারও তাই মনে হয়। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাকে লিখছেন, আমাদের সাথে আছেন। দেখতে পাচ্ছি সিয়াম শ্রাবণ শান্তিপুর খিলগাঁও থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি এছাড়াও আরিফ সাহা লাইভ ভূত এফএম শুনছেন, আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি এছাড়াও উম্মে হাফসা আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে। আমির, এবং তিনি বলছেন হ্যালো রাসেল ভাই, আমাদের সঙ্গে আছেন। দেখতে পাচ্ছি লিলি, এবং তিনি বলছেন হোপ ইউ আর ফাইন, আই লাভ ভূত এফএম, এবং তিনি বলছেন ইটস মাই অ্যাডিকশন। এমডি সুজন এসডি আমাদের রাজশাহী থেকে লিখেছেন। আমাদের সঙ্গে আছেন পারভেজ ইসলাম ফ্রম দুবাই, আমাদের সঙ্গে আছেন আদৃত কায়সার, এবং আমাদের সকালে অফিস আছে তাও শুনছেন। সকালে আমারও অফিস আছে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরিফ সাহা, এছাড়াও ইমন খান হৃদয় আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহমুদ রাফি, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও পাপ্পু আহমেদ অর্ক, এবং তিনি বলছেন আগের স্টোরিটা ভালো ছিল ভাই। সোহেল রানা আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি হৃদয়, এছাড়াও আহমেদ শাকিল আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন সৈয়দ ইমরান, আমাদের সঙ্গে আছেন ইমরান হোসাইন অনিক, এবং আমাদের সঙ্গে তিনি বলছেন যে গল্পটা শুনে হঠাৎ করেই চিৎকার দিয়ে ফেলেছি। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আলাউদ্দিন আল আরিফ, এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুল জোহা হল থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাকিউল কবির, রাজশাহীর ঘটনাটা ভালো ছিল। আমাদের সঙ্গে আছেন তাইয়ুব তাবাসসুম, এবং তিনি বলছেন যে গ্রামের স্টোরি গুলো বেশি ভয়ঙ্কর হয়। আজকে কিন্তু গ্রামের স্টোরি সবকিছু মিলিয়ে আছে, তাই না? আশিক আছেন আমাদের সঙ্গে, সৌদি আরব থেকে তিনি শুনছেন, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আরো ভালো চান তিনি। ওকে, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন এই মুহূর্তে। আপনিও চলে আসতে পারেন www.facebook.com/bhutfm.russell এই পেজ থেকে। এতক্ষণ আমি আপনাদের কমেন্ট গুলো পড়ছিলাম, এবং আমি এখন রেডিও ফুর্তি যে পেজটা আছে সেখান থেকে একটু আপনাদের লেখা পড়তে চাই, এবং সেখানে অনেকে কমেন্ট করেছেন। আমাদের যে পোস্টটা আছে সেই পোস্টে কিছু চাইলে আপনিও লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/radio.furti। তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আছেন তিশা চৌধুরী, এবং তিনি আমাদের সাথে আছেন রাজশাহী থেকে শুনছেন তিনি। আমাদের সঙ্গে এছাড়াও আছেন দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাইল আলী, আমাদের সঙ্গে আছেন আদিব ইসলাম, আমাদের সঙ্গে আরো অনেকেই এই মুহূর্তে যোগ দিয়েছেন, এবং তাদের নাম আমি বলছি, যেমন সাদি ফাহিম আমার সঙ্গে আছেন। ফার্স্ট ইমেলটা ভালো ছিল, সিলেট থেকে শুনছেন। এমডি আপন আছেন আমাদের সঙ্গে। পারভেজ আহমেদ আরিফ লিখেছেন ফার্স্ট স্টোরিটা জোস ছিল। রিয়েল সাদমান আমাদের সঙ্গে আছেন, আজকে স্টোরিগুলো জোস হচ্ছে। আমাদের সঙ্গে আছেন দেখতে
দেখতে পাচ্ছি এছাড়াও নাফরাহু জান্নাত লাবণ্য, আমাদের সঙ্গে আছেন এস কে শুকুর আলী রিয়াল, আচ্ছা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সৈয়দ মোহাম্মদ নাহিয়ান, আমাদের সঙ্গে আছেন এছাড়াও আরো অনেকেই। তো আপনিও এবং অমি অয়ন আমাদের সঙ্গে আছেন, ফারহান আরিয়ান আমাদের সঙ্গে আছেন আজ সজল, এছাড়াও আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন আরো অনেকেই, যেমন এই মুহূর্তে আছেন অদ্রিতা মাহিদ আমাদের সঙ্গে আছেন, এবং সেকেন্ড স্টোরিটা তার কাছে সবচেয়ে ভালো লেগেছে। এক একজনের এক একটা ভালো লাগে। অমি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। আপনি যদি থাকতে চান চলে আসতে পারেন আমাদের এই পেজে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এছাড়াও রক্ত হিম করা সব ঘটনা আপনারা সবচেয়ে ভালো জানেন। আপনারা এই ঘটনা নিয়ে যখন মন্তব্য করতে পারেন তখন ডেফিনেটলি আপনারা জানেন যে কোন ঘটনাগুলো ভালো, এবং সেরকম ঘটনা যদি আপনারা কখনো শুনে থাকেন, মানে ভূত এফএমের চাইতেও বেটার ঘটনা আপনি শুনেছেন কারো কাছ থেকে, তাহলে ডেফিনেটলি আমাদের পাঠিয়ে দেবেন। যেহেতু এই ঘটনাগুলো যদি খারাপ লাগে তার মানে এর চাইতে ভালো ঘটনা আপনি শুনেছেন, এরকম হতেই পারে কিন্তু। তো আমি চাই সেই ঘটনাগুলো আপনাদের কাছ থেকে জেনে নিতে, এবং এই চান্সটা আমি কোনোভাবেই মিস করতে চাই না। সেই জন্য আমার অ্যাড্রেসটা আরো একবার বলে দিচ্ছি, bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ শেয়ার করে ফেলতে পারেন। আর এছাড়াও আমরা যারা মানে এমনিতে চান যে দেশের বাইরে থেকে ঘটনা আমি পড়ে শোনাবো, তারা সেভাবে ঘটনা পাঠাতে পারেন। আমি চলে যাচ্ছি আমাদের আরো একজন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। জি, সালামু আলাইকুম আসল ভাই, আমি হচ্ছি তৌহিদ আহমেদ, পুরান ঢাকা থেকে, পুরান ঢাকা নাজিমউদ্দিন রোড। জি। তো আমি যে ঘটনাটি আজকে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার আব্বু থেকে শোনা। হুম তো ঘটনাটি হচ্ছে যে স্বাধীনতার আগের কথা। আব্বু বলেছে যে তখন নাকি প্রচুর দায়ী থাকতো, মানে ডক্টর বেশি করতো না, হুম ডক্টর দ্বারা বেশি ডেলিভারি করা হতো না, দায়ী দ্বারা বেশি ডেলিভারি করা হতো। জি। তো একদিন রাতে আমাদের এখানে এক দাই ছিল, নাম করা দাই, তার বাসায় প্রায় রাতে 2:30-3টার দিকে কেউ নক করে। আচ্ছা। তো নক করার পরে সে দাই গেট খুলে, গেট খোলার পরে সেই লোকটা নাকি তাকে কান্না করতেছে আর বলতেছে যে আমার স্ত্রীর অসুস্থ খুব, আপনি এক্ষুনি যেতে হবে, তার অনেক পেইন হচ্ছে। তো তিনি গেল, যাওয়ার পরে এক পর্যায়ে যাওয়ার সময় এক পর্যায়ে তাকে বলছে আপনি একটু দাঁড়ান, আপনার একটু চোখটা বাঁধতে হবে আপনার, আমি যে জায়গায় আপনি নিয়ে যাবো সে জায়গা আপনাকে দেখানো যাবে না। তখন চোখটা বেঁধে দিল, বেঁধে দিয়ে তারপর কিছুক্ষণের মধ্যে সে বাসায় গিয়ে চোখটা খুলে ফেললো। চোখ খুলে ফেলার পর তখন দেখে তার স্ত্রী চিৎকার করছে। এক সময় বাচ্চা প্রসব হয়ে গিয়েছে, ডেলিভারি হয়ে গিয়েছে। তখন ডেলিভারি হওয়ার সাথে সাথে দেখে যে বাচ্চাটা লাফাচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, সেটা দেখার জন্য তাই মোটেও প্রস্তুত ছিল না। সেই সময় সেই লোকটি বলল যে আপনি তো হয়তোবা বুঝতে পেরেছেন কিছু, কিন্তু আপনি ঘটনাটা কাউকে বলতে পারবেন না, যদি বলেন তাহলে আপনার ক্ষতি হবে, আর এই ক্ষতি আপনি হয়তোবা সহ্য করতে নাও পারতে পারেন। তখন দেখা গেছে যে সে ভয়ে আছে আর কিছু বলতেছে না, আর ওই সময় দায়ীদেরও কিছু দিতে হবে। তো লোকটা কি করেছে যে তার সামনে কিছু কয়লা ছিল, সেই কয়লাগুলো নিয়ে তাইয়ের একটা মানে শাড়ির আঁচলে দিয়ে দিয়েছে, বলে যে এগুলো আপনি নিয়ে যান, আমি তো বেশি কিছু দিতে পারলাম না, এটা দিয়ে আপনার মনে হয় অনেক কিছু হয়ে যাবে। তখন সে কেয়ার করলো না কিছু, তখন সে আঁচলে নিয়ে আসা শুরু করলো। তখন সেই লোকটি বলল যে মানে যিনি ছিল তিনি বলল যে আপনি আবার চোখ বাঁধলো, যে যেখানে আপনি চোখ বাঁধা হয়েছে সেখানে গিয়ে আমি আপনার চোখ খুলবো। সেখানে গিয়ে চোখ খোলা হলো, সেখানে তাকে বলছে যে এখানে আপনি এখান থেকে চলে যেতে পারবেন, এখান থেকে আপনি রাস্তা চিনবেন, আপনার বাসা এখান থেকে কাছে আছে। সে চোখ খুলে দিল, সে দাঁড়িয়ে আসতে থাকলো বাসার পথে। তখন আস্তে আস্তে তার আঁচল থেকে কিছু কয়লাগুলো পড়তে 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 প্রায় শেষ পর্যায়ে হয়ে গিয়েছে। তখন সে বাসায় এসে কয়লাগুলো তার চুলার পাড়ে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লো। সকালে যখন এক সময় তিনি উঠে যখন চুলার পাড়ে যায়, গিয়ে দেখে সেই
কয়লার চাক্কাগুলো স্বর্ণের চাক্কা হয়ে গিয়েছে। আচ্ছা। সেই স্বর্ণের চাক্কা দেখে তিনি তো হতভাগা হয়ে গেলেন। মানে সবাই জিজ্ঞেস করতেছে, এখন কাউকে না তো বলতেই হবে যে এতগুলা স্বর্ণ কোথা থেকে আসলো। তখন তো হুম। স্বর্ণের কোনো আসার প্রশ্ন ওঠে না সেখানে। তখন তিনি কিছু মানুষকে বললেন। সেই বলার পর তিনি যে জিনিসটা ফেস করলেন, তার কিছুদিন পরই তাকে মৃত ঘোষণা করা হলো। তখন তিনি আর জীবিত ছিলেন না। মানে কিভাবে মারা গেলেন? কিভাবে মারা গেলেন সেটাও আজ পর্যন্ত কেউ বলতে পারেন না। হঠাৎ তিনি মারা যান। আচ্ছা। আর সেই সোনার যে ইয়েগুলো ছিল সেগুলো সেগুলা ছিল নাকি সেগুলোর অস্তিত্ব আর এখনো বলা যাবে না। মানে মানে আপনি ও বলতে জানেন না আর কি? জানেন না। আচ্ছা, জানেন না। জি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটা ছোট্ট বিরতি নিব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি, রেড এফএম অ্যান্ড জো ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তির এফএম। অনেক লম্বা সময় ঘটনা শোনার পরে আমরা একটা ছোট্ট বিরতি নিয়েছিলাম। এর পরের বিরতিটা যদি একটু তাড়াতাড়ি দিতে হবে, কারণ আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। আমাদের সঙ্গে আছেন আরো একজন অতিথি। আমি আরো একবার জানিয়ে দিই আপনাদেরকে, দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণফোন অ্যান্ড ইউ আর লিসনিং টু রেডিও ফুর্তির এফএম। অ্যান্ড আমার সাথে মাসুম ভাই আছেন, আজকের অতিথিরা আছেন। আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhootfm.russell। এই দুটো অ্যাড্রেস হচ্ছে আমাদের অবশ্যই বুঝতেই পারছেন যে এই দুটো অ্যাড্রেস ফেসবুকের, এবং আমাদের সাথে আছে ভূত এফএম আদারওয়াইজ রেডিওফুর্তি.fm ইমেল অ্যাড্রেসটি আপনি লিখে নিতে পারেন এবং সেখানে আপনি ঘটনা পাঠাতে পারেন। আমাদের পরবর্তী অতিথির কাছে আমরা যাচ্ছি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো। রাসেল ভাইকে অশেষ অশেষ ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার জীবনে ঘটে যাওয়া একটি ভূতের কাহিনী বলে ভুল হবে, এটা আমার জীবনে একটি সত্যি ঘটনা আমি তুলে ধরতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই। জি বলেন ঘটনা। হ্যাঁ, আমি ঘটনা দেখে যাচ্ছি। প্রথমে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি বলাই বিশ্বাস রাম। আমার দেশের বাড়ি হচ্ছে মাদারীপুর। আচ্ছা। মাদারীপুর আমার ঘটনা হচ্ছে গোপালগঞ্জের। তো মাদারীপুর আর গোপালগঞ্জ পাশাপাশি এরিয়া। আমরা 4 বোন 2 ভাই। তো ছোট বোন জামাই মাছের ব্যবসা করে। উনি ওখান থেকে গ্রাম থেকে মাছ ঢাকায় রপ্তানি করে। তো উনি সচরাচর কোথাও বেড়াতে যাইতে পারে না। তখন আমাকে আমাদের বাসায় যখন বেড়াতে আসলো আমাকে বলল, ভাই আমাকে রাত্রে একটু থুয়ে আসতে হবে। তো রাত হয়তো বা 4টার দিকে। তো আমি বলছি জি অবশ্যই যাব। তো তখন দাদাকে থুইতে গেলাম। তখন রাত 4টার কথা ছিল, কিন্তু ঘড়িতে তখন ছিল রাত 12:30। তো মনে আনন্দে দাদাকে থুয়ে যখন আমি ব্যাগ পথে বাসার দিকে ফিরছিলাম, তখনই একটা অদ্ভুত আমার জীবনে একটা ঘটনা ঘটে গেল। দেখলাম যখন আমি নৌকা বাইতে ছিলাম, পূর্ণিমার রাতের মতোই আকাশটা জ্যোৎস্না ভরপুর ছিল। হঠাৎই দেখতে পেলাম 3টা মেঘ আকাশটাকে চাঁদটাকে ঘিরে এপাশ ওপাশ যাওয়া ঘুরতেছিল। তো আমার মনের ভিতর খুব ভালোই লাগতেছিল। রাশেভাই আমার একটা ভালো একটা হ্যাবিট আছে যে আমি কারণে অকারণে গান গাই। তো আমি গান গাইতে গাইতে নৌকা বাইতেছিলাম। হঠাৎ সামনে দেখি একটা বৃদ্ধ মহিলার পরনে ছিল ধূসর, সাদা না, কিন্তু সাদার মধ্যে হয়তো বা অনেক নোংরা কাপড়টা পরে উনি আমার সামনে দিয়ে যাচ্ছিল। এবং ওই এলাকাটা সম্পর্কে আমি অনেক কাহিনী শুনেছি। তো যখন ওনাকে দেখলাম হঠাৎ করে, তো আমার মনের ভিতরে একটা আশঙ্কা ঢুকে গেল যে এত রাত্রে এই মহিলাটা কি করে। আমি তাকে বারবার ডাকতেছিলাম যে কে তুমি, এত রাতে কি করতেছো গো। তো উনি আমার কোনো কথার উত্তর না দিয়ে উনি সামনের দিকে হাঁটতেছে। হঠাৎ ভাই সে মেঘ থেকে এত প্রচন্ড বৃষ্টি নামতে থাকলো, মনে হচ্ছে যেন আমার নৌকাটা ডুবে যাবে। এবং চারপাশটা এমনটাই বাতাস হতে থাকলো, পাঁচঝড় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। জি। এমন ভাবে কাঁপতেছিল, আমি মানে প্রচন্ড ভয় পেয়ে গেলাম। জি। তো হঠাৎ করে, এবং আমি দেখতেছি মহিলাটা আমার সামনে যাচ্ছে। তো আমি তাকে জিজ্ঞেস করছি বারবার যে আপনি কে, প্লিজ আমাকে একটু বলেন। এমনিতেই আমার খুব ভয় পাচ্ছে, আপনি যদি মানুষ হন বা যেই হন আমাকে একটু বলেন, তাহলে আমি একটু সাহস পাই। কেন আপনি এটা জানতে চাচ্ছিলেন যে উনি কে? জানতে চেয়েছি ভাই, ওখানে আমি অনেক গল্প শুনেছি
ওই জায়গাটা নিয়ে। ওখানে একটা মন্দির আছে, শীতলা মন্দির। হুম হুম। তো লোকেশনটা আমি বলেই দেই, গোপালগঞ্জ, তিতুলবাড়ি গ্রাম। তো আমার আব্বুর কাছে, আমার বাবার কাছে, আমার দাদুর কাছে অনেক গল্প শুনেছি ওখানে নিয়ে। তো আমার ওনাকে দেখি কেমন যেন আমার একটু অদ্ভুত অদ্ভুত লাগতেছিল। হুম হুম। তারপর আমি বারবার যখন জিজ্ঞেস করি তখন উনি আমাকে শুধু একটা কথাই বলেছিল, যাচ্ছিস বাড়ি, বাড়ি যা, কেন তুই আমার পরিচয় জানতে চাচ্ছিস? ভাই, তো এইটা শোনার পর তখন আমি আরো হতবাক হয়ে গেলাম যে কে সে, যে আমাকে পরিচয় দিচ্ছেন এবং আমাকে বাড়ি যাওয়ার কথা বলছে। আমি যতটা দূরে যাচ্ছি ততটাই উনি আমার সাথে আছে, মনে হচ্ছে আমার ছায়ার মতো আমার পিছনে লেগে আছে। তো আমি ওনাকে আবারও জিজ্ঞেস করি, আপনি বলেন প্লিজ, না হলে আমি এমনিতেই ভয়ে কাঁপতেছি, আপনি একটু বলবেন? তখন উনি আমায় বলতেছে যে আবারও বলতেছে যে তোকে না যাইতে বলছি, তুই এখনো কি করস, নৌকা বা। তারপরে? তারপরে যখন মন্দিরের কাছাকাছি আসি ভাই, মহিলাটাকে আর দেখতে পাচ্ছি না, এবং মন্দিরের ভিতর থেকে কেমন যেন একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে যে হুম। ভিড়া নাও, ভিড়া নাও। তো আমি নাও বাইতে পারতেছি না। হঠাৎ করে তখন মায়ের কথা চিন্তা হলো। মা মা বলে ডাকতেছিলাম, মা বাঁচাও, মা বাঁচাও, হয়তোবা আমি আর ঘরে ফিরতে পারবো না। তখন মন্দিরটা যখন কাটালাম তখন একটা ফুলের ঘ্রাণ আসতেছিল। ফুলের ঘ্রাণটা বেলি ফুলের ঘ্রাণ, সাধারণত বেলি ফুলের ঘ্রাণ আমাদের এলাকায় যতটা পাওয়া যায়, বেলি ফুলের ঘ্রাণটা শুনতেছিলাম। খানিকটা এগোনোর পর মন্দির থেকে 20 অথবা 25 কদম এগায়া তখন আমি একটা মনে হচ্ছে যেন পোড়া গন্ধ হচ্ছে, মনে হচ্ছে কোনো মানুষকে পোড়ানো হচ্ছে, এমন গন্ধটাই পাচ্ছিলাম। তখন আমি আরো অদ্ভুত হয়ে গেছি ভাই। একটু বলা ভালো যে ওই এলাকায় কিছুদিন আগে বিয়ে হচ্ছিল একটা বাড়িতে, ওই বাড়ির সাথেই। তো বাড়ির একটা শিশু ওখানে ঘুমানো ছিল, শিশুটাকে ওই পুকুরেই, ওই মন্দিরের সামনেই মৃত্যু অবস্থা পাওয়া গেছে। ওকে। তো আমি যখন পুরো ঘ্রাণটা পেতেছিলাম তখন আমি আরো নার্ভাস হয়ে গেলাম। নার্ভাস হয়ে তখন নৌকা বাইতেছি না ভাই। আমি ভাবছি হয়তোবা একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে হয়তোবা নৌকা পাবো। যখনই রেস্টের দিকে, পাড়ের দিকে নৌকা ফিরাচ্ছি, দেখি হঠাৎ করে একটা লোক জাল খাওয়াচ্ছে। তখন আমি তাকে দেখে একটু সাহস পেলাম। তিনি আমাকে বলল যে বলাই ভয় নেই, আমি আছি। তখন আমি আরো অবাক হয়ে গেলাম, সে ব্যক্তি কেন আমার নাম জানলো? আমি তো তাকে কখনো দেখিও নাই বা তাকে কখনো চিনি না, কিভাবে আমার নাম জানলো? আবার ভাবতে পারি হয়তো বা আমাকে চেনে। তখন আমি বলছি, কাইন্ডলি আপনি কি আমাকে একটু পথটা একটু দেখাই দেবেন, আমি কিভাবে যাবো, আমি আর নৌকা বাজতে পারতেছি না। তো উনি আমাকে বলল যে তুমি খাল দিয়ে যদি নৌকা বাও হয়তো বা তোমার নৌকা ডুবে যেতে পারে, তুমি ডাঙ্গা দিয়ে নৌকা বাও। তখন আমি ডাঙ্গা নিয়ে বাইতে থাকি এবং বাইতে বাইতে বাড়ি আসি। বাড়ি আসার পর ভাই আমার 3 দিন জ্বর হয়, কিন্তু এই কথাটা আমি একমাত্র আমার বাবাকে শেয়ার করেছিলাম, হয়তো বাবা আস নাই। কিন্তু ভাই এর 3 দিন পর যখন আমি হোস্টেলে থাকি, আর আমার একটা অভ্যাস আছে ভাই, সবাই যখন 12টার নাগাদ বই পড়ে, আমি 12টার পর থেকে বই পড়ি। আমি হোস্টেলে থাকি, হোস্টেলে 3 নম্বর রুমে বসে যখন বই পড়তেছি ভাই, হঠাৎ দেখি বৃষ্টি নামছে এবং খুব ঝড়। এটা কি একই ঘটনা? ভাই হ্যাঁ, 3 দিন পর। 3 দিন তো পর, হঠাৎ জি। যখন ঝড় ছাড়ছে এবং আমার পিতুমটা, আমার বাতিটা বারবার নিভে যাচ্ছে, আর আমি বারবার ধরানোর চেষ্টা করছি, তখন কিন্তু ভাই আমার ভিতরে ভূত জিনিসটা মানে অধীনে কাজ করতেছিল না। হয়তো ভাবছি যেটা পাস্ট ইজ পাস্ট। তো যখন আমি 3বার 4বার নেমে যাচ্ছে এবং নিভে যাওয়া, আমি ধরাই বই পড়তেছি, মনে হয় 15 সেকেন্ড বই পড়ছি ভাই, নিউজ পেপার রচনাটা পড়তেছি। তো হঠাৎ দেখি একটা কান্নার শব্দ। ভাই আমি তখন অবাক হয়ে গেলাম যে রাত বাজে 11:40, তখন 11:40 এখানে কেন কান্নার শব্দ শুনতে পাবো আমি? তো আমি কান্নাটাকে সামনে রেখে আমি ওদিকে যাচ্ছি এবং দেখতেছি কান্নাটা ততটাই সরে যাচ্ছে। আচ্ছা। কান্নাটা ততটাই সরে যাচ্ছে। আমি জিজ্ঞেস করি যে আপনি কেন কাঁদছেন? তখন বলতেছে যে আমি কাঁদছি সেটা আমার ব্যাপার, তুই তোর কাজ কর। ভাই তখন আমি আরো বিভ্রান্তিতে চলে যাওয়ার পরে তখন আমি আবার ফিরে এসে যখন বই পড়তেছিলাম তখন আবার বারবার এই কান্না। এটা কি আপনার প্রতিদিন হতো? হ্যাঁ, প্রতিদিন মনে হচ্ছে ভাই, এখনো
এখনো হয়? এখনো মনে হচ্ছে যেন আচ্ছা। কে আমার পিছে ধায় বা কে যেন আমার সাথে আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার চমৎকার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। ছোট্ট একটা ঘটনা আছে, আমাদের হাতে সময় খুব কম, আর তার ঘটনা শোনা আসবো। আমি আহমদ মুস্তফা মিল্টন, আমার একটি ছোট ঘটনা শেয়ার করতে যাচ্ছি। জি। তো আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমি আমার জন্মস্থান লালপুর গোপালপুরে, সেখানে বাবা নর্থ বেঙ্গল সুগার মিলে জব করে। তো আমরা বেসিক্যালি মিলের কোয়ার্টারে থাকতাম। তো আমি যখন ছোট ছিলাম অনেক সময় অনেক ঘটনা শুনছি, দেখছি। তো আমরা একটু আগে একটা গ্রামের ঘটনা শুনলাম, এটা কি গ্রামের? জি, এটা গ্রাম না, ঠিক মফস্বল এরিয়া, মফস্বল এরিয়া। আচ্ছা, অনেকটা গ্রামের মতো। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি রাসেল ভাই, সেটা হচ্ছে যে আমাদের এরিয়াতে বেশ কিছু প্লেস রয়েছে, যেটাকে আপনি বলতে পারেন যে হন্টেড প্লেস। দেখলে কিছু প্লেস থাকে না যে আসলে দেখলে মনে হয় ভুতুড়ে পুরোনো বিল্ডিং, একদম। আর বেসিক্যালি যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এরিয়াটা আশেপাশের ম্যাক্সিমাম বিল্ডিং গুলো কিন্তু সেই মারোয়ারিদের সময় তৈরি হয়েছিল, এবং আমাদের সুগার মিলটাও অনেক পুরোনো সময়ের। তো এখান থেকে আমি একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা কোয়ার্টারে থাকতাম। তো কোয়ার্টারে প্রত্যেকটা বাসাগুলো খুব পাশাপাশি। তো কোনো একদিন বিকালে, আমি তখন অনেক ছোট, বিকালে ঠিক সন্ধ্যার আগ দিয়ে, তো পাশের বাসায় আমাদের হচ্ছে একটা ফ্যামিলি থাকতো। তো ওনার যে মেয়ে, ওনার মেয়ের নাম হচ্ছে যে আসমা। তো ওনার বাবাকে সবাই হচ্ছে যে ঘটক নামে খুব ভালো করে চিনতো আর কি। তো ওনার মেয়ের কাহিনী ওটা সন্ধ্যার দিকে বাসায় ছিলাম, আমরা শুনি যেটা রাস্তায় অনেক চিল্লাচিল্লি হলে কোয়ার্টারের ভিতরে সব পাশাপাশি বাসা শোনা যায়। তো শুনি হচ্ছে যে তাকে নাকি জিনে আছর করছে, এরকম কিছু একটা। আচ্ছা। তো এমন অবস্থায় আচ্ছা দেখতে যাই তাকে তার বাসায় যাওয়ার পরে যেটা দেখি যে একটা মহিলা, মানে সে মেয়ে, তার সবকিছু চেঞ্জ হয়ে গেছে, তাকে কেউ ধরে রাখতে পারছে না। সে যে ভাষায় কথা বলছে আসলে আমি জানি না এটা কোন দেশের কিংবা কোন ভাষা ছিল, এবং চুলগুলো সব আওলা ঝাওলা, অন্যরকম একটা অবস্থা। তো এই অবস্থায় হচ্ছে যে তাকে বিভিন্ন জন বিভিন্ন কোশ্চেন করছে। সে আসলে তাকে দেখতে মনে হবে যে একজন অ্যাবনর্মাল মানুষের সামনে আমি দাঁড়িয়ে আছি, ব্যাপারটা এরকম। আচ্ছা। তো এখানে যেটা হয় যে ওই সিচুয়েশনটা আমি দেখি। তো এমন অবস্থায় আমাদের পাশের বাসায় হচ্ছে যে আরেকজন আঙ্কেল ছিল, উনি হচ্ছে যে এখন অবশ্য উনিও এগুলো নিয়ে কাজ করতো, জিন টিন ওনার কাছে নাকি আসতো। উনি মাঝে হজ করে আসার পরে উনি এই জিনিসগুলো আসলে নাকি বাদ দিয়েছে। আচ্ছা। উনি সম্ভবত মারাও গিয়েছে। ওনার নাম ছিল মনসুর। আচ্ছা, ঠিক আছে। তো আঙ্কেল এইগুলো করতো, ঝাড়ফুঁক দিত মানুষকে, পানি টানি পরাই দিত, নামাজ কালাম পড়তো, পাঁচ ওয়াক্ত। তো উনাকে ডাকা হয়। তো উনি যেটা বলে যে উনাকে নাকি হচ্ছে যে জিনে আসর করেছে আর কি। যেটা করেছে সেটা করে হচ্ছে ওনার বাসার সামনে, ওনাদের বাসার পেছন সাইডটাতে একটা বিরাট খেলার মাঠ ছিল আমাদের, যেখানে আমরা আসলে খেলাধুলা করতাম। আমাদের কোয়ার্টারের একটা বিরাট মাঠ ছিল। তো ওইখানে ওই মাঠের যে সাইডটা, ওটা ওদের বাসার পেছনের সাইড, মানে যেটাকে বলে উঠোন সাইড আর কি। তো ওইখান থেকে নাকি বেসিক্যালি হচ্ছে যে জিনটা ওনাকে আসর করে সন্ধ্যার দিকে, তার চুল ছাড়া ছিল এর জন্য নাকি। তো পরে ওই আঙ্কেল ওকে ঝাড়াফু দেয়, পানি টানি পরে দেওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে যে জিনকে নাকি বলা হয়, তখন ওনার শরীরে জিন ছিল, তো ছেড়ে যাওয়ার জন্য বলা হয়। উনি নাকি বলে যে ছেড়ে যাবে না। পরে এক সময় দোয়া কালাম পড়ার পরে ছেড়ে যেতে সে রাজি হয়, এবং হওয়ার পরে তাকে বলা হয় যে সে যে ছেড়ে যাবে এটার প্রমাণ কি। তো ওনাদের বাসার উঠোনে যেটা ছিল সেটা হচ্ছে যে সাজিনা গাছ, আমরা চিনি সবাই, তাই গাছ ছিল সাজিনা গাছ। তো বলা হয় যে গাছের একটা ডাল ভেঙে চলে যাওয়ার জন্য। তো উনি যখন ওনাকে দোয়া কালাম পরে ঝাড়ফুঁক দিচ্ছিল, ওই সময়টাতে দেখতে পারি যে আমি ফিল করা যায় কিছু একটা চলে গেল, এবং একটা জোরে বাতাস হয়ে গাছের একটা ডাল ভেঙে পড়ে যায়। আচ্ছা। তারপরে উনি সুস্থ হয়ে যায়। এরকম আরো অনেক ঘটনা আসলে ঘটেছে, এই মুহূর্তে ঠিক এভাবে শেয়ার করতে পারছি না, তবে আমাদের কোয়ার্টারে অনেক ঘটনা রয়েছে এরকম। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই লিখছেন, যেমন ফিরোজ আমাকে লিখেছেন যে তার ফ্যামিলির কিছু ঘটনা আছে, যে ঘটনাগুলো আজকের ঘটনা সবগুলোকে হার মানাতে পারে। আমি এরকম ঘটনা আসলেই চাই, এবং আপনি প্লিজ আমাদের একটু লিখে পাঠাবেন কাইন্ডলি, তাহলে আমি আপনার ঘটনাগুলো শেয়ার করতে পারি সবার সাথে। এবং অ্যাড্রেসটা হচ্ছে bhuteFM@radio40.fm। আর খুব ভালো হয় যদি আপনি সরাসরি চলে আসেন, তাহলে তো কথাই নাই, তাহলে তো মানে কি বলবো যে মেঘ না চাইতেই জল যেটাকে বলে আর কি, সেরকম একটা ব্যাপার। আমাদের সাথে আছেন রিহান, এবং তিনি বলছেন সেই একটা স্টোরি। তো আপনাদের কথা মতো আজকে কিন্তু সব ধরনের ঘটনাই প্রচার করেছি, জানি না কেমন লেগেছে আপনাদের কাছে। আপনারা গ্রামের ঘটনা শুনতে চেয়েছেন, গ্রামের ঘটনা একটু আগে শুনলেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি এছাড়া আইয়ান, রায়হান, রিজভি, এছাড়াও